আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমি মাহমুদুল হাসান সোহাগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রকমারি.কম আয়োজিত ক্যারিয়ার ক্যাফে লাইভ। আজকের আমাদের যে লাইভ, এই লাইভটি নিবেদিত হচ্ছে কথা প্রকাশের সৌজন্যে এবং আমাদের গিফট পার্টনার হিসেবে আছে আদর্শ প্রকাশনী। এবং আজকে আমরা আমাদের আজকের লাইভে যাকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি উনি হচ্ছেন গোলাম সামদানি ডন, বা আমরা ডন সামদানি বলি বা ডন ভাই বলি। তো আমি ডন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ডন ভাইকে আপনারা হয়তো অনেকেই চিনেন অলরেডি, এবং ডন ভাই ইতিমধ্যে বাংলাদেশের কর্পোরেট অঙ্গনে এবং স্টুডেন্টদের। আসসালামু আলাইকুম ডন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনাকে দেখে আরো এখন ভালো লাগছে। ওকে, সো ডন ভাইয়ের এখানে পরিবেশটা একটু ভৌতিক কালার স্কিম, বিকজ ওখানে কারেন্ট চলে গেছে। আমাদের আসলে 7-8 মিনিট দেরি হয়ে গেল। সো আমি ভাবতেছিলাম কালারের যেরকম আসছে আর কি, ভৌতিক আমাদের টপিক আজকে একটা ভৌতিক কোনো টপিক হলে খুব ভালো যাইতো আর কি। দেখ, সমস্যা নাই। এবং সাথে যদি ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিকটা বাজতো, হ্যাঁ ঠিক আছে, না আপনি আপনি নিজে মুখে মিউজিক দিয়ে ব্যাকগ্রাউন্ড দিকে সাসপেন্স নিয়ে আইসেন। ওকে, আচ্ছা। তো ডন ভাই সম্পর্কে আসলে খুব বেশি কিছু হয়তো বলা লাগবে না, কারণ অলরেডি অ্যাটলিস্ট বাংলাদেশের অঙ্গনে যারা ক্যারিয়ার বিল্ড আপ করার কি নাম প্রসেসের মধ্যে আছেন, কর্পোরেট ট্রেনিং এবং এই জিনিসগুলোর মধ্যে আমরা আছি আর কি। আমরা মেবি সবাই প্রায় চিনি ওনাকে। এবং ডন ভাই সম্পর্কে অ্যাকচুয়ালি আমি যদি বলি মানে খুব সংক্ষেপে, বিকজ আমরা মূল টপিকে চলে যাব, সেটা হচ্ছে যে উনি একজন প্রফেশনাল ট্রেনার এবং কনসালটেন্ট হিসেবে কাজ শুরু করেছেন। অলরেডি বাংলাদেশের হাজার হাজার তরুণকে ইতিমধ্যে উনি ইয়ে দিয়ে যাচ্ছেন, কি নাম বলে, মোটিভেশন, ইন্সপিরেশন। আচ্ছা, এবং ইতিমধ্যে ওনার থেকে ট্রেনিং নিয়েছেন গ্রামীণ ফোন, সেভরন, ইস্টার্ন ব্যাংক, হোলসিম, জাপান টোবাকো ইন্টারন্যাশনাল, বার্জার, H&M, রহিম আফরোজ। একদম আমি বলে শেষ করতে পারলাম না, আর অনেকগুলো আছে, আনোয়ার গ্রুপ, ব্যাক। মানে দ্যাট ইজ অ্যামেজিং যে অলরেডি আপনি আপনার যে সার্ভিসটা এত বেশি জায়গায় অলরেডি এক্সটেন্ড করতে পেরেছেন, এবং বিভিন্ন প্রাইভেট ভার্সিটির ক্যারিয়ার বিষয়ক যে বিভিন্ন অনুপ্রেরণামূলক যে প্রশিক্ষণগুলো সেখানে আমরা ওনাকে দেখি। সো আমরা আজকের এই পর্বের জন্য একটা স্টোরি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি, 30 সেকেন্ডে সব শেষ। সো আমরা স্টোরি দিয়ে সারা জীবনের আপনার সঞ্চয়, সেটা না, এটা শুরুতে বলে ফেললে মেবি জমবে না, এটা আমরা বরং রেখে দেই। এটার উত্তর আমরা একটু পরে জানবো, বিকজ লেট আস কিপ দ্যাট এজ এ সাসপেন্স। যে সারা জীবনের সঞ্চয় খরচ করে আপনি একটা গাড়ি কিনেছিলেন এবং সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল, কিভাবে শেষ হলো, দেন হোয়াটস দ্য স্টোরি, মানে তারপর আমরা এখনো জানি না। আমরা চাইবো যে দর্শকরা সেটা জানবে, বাট একটু পরে, বিকজ ওটাকে আমরা সাসপেন্স হিসেবে রাখতে চাই। আর সেই সাথে আমাদের কিছু ঘোষণা আছে। ডন ভাই, ইফ ইউ প্লিজ অ্যালাউ, আমরা ঘোষণাগুলো একটু যদি। প্রথম ঘোষণা হচ্ছে গত দিনের বিজয়ী যারা, আমরা জানি আদর্শ প্রকাশনীর সৌজন্যে 10 জন সেরা কমেন্টকারী অথবা প্রশ্নকারী এই পুরস্কারগুলো পান। আমি 10 জনের নাম বলছি এবং আমরা কমেন্টেও 10 জনের নাম লিখে দিচ্ছি। যাদের নাম আমরা লিখে দিচ্ছি তারা প্লিজ আমাদের সাথে ফেসবুকের থ্রুতে অথবা আমাদের কল সেন্টারে যোগাযোগ করে আপনাদের গিফট বুঝে নেবেন। প্রত্যেকে পাবেন 1000 টাকা করে বই। নামগুলো হচ্ছে মোহাম্মদ সাইদুল, তারপর আফসিন ইসমাত আফিয়া, থার্ড হচ্ছে জুবায়ের হোসেন শাকিল, এরপর আছেন ঋতু বিথি, এরপর এমডি আশিকুর রহমান, আছেন ইঞ্জিনিয়ার আফজাল হোসেন, আছেন মেহেদি হাসান রেডক্লিফ, তারপর মোহাম্মদ অনিক হাসান, তারপর জাহিদ অপু, এমপি আনোয়ার খান এবং হায়দার আলী। আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের সেশনে যারা আছেন তাদের জন্য সেম। এবং এখানে কিন্তু একটু লক্ষণীয়, আমরা 10 জনকে দিতে চেয়েছিলাম, বাট অনেক ভালো কমেন্ট পাওয়াতে আমরা একটা বেশি, দ্যাট ইজ 11 জনকে আমরা পুরস্কৃত করেছি। আমি যে নাম বললাম এখানে কিন্তু 11 জন ছিলেন। আর আজকেও আমরা চাইবো সুন্দর সুন্দর কমেন্ট ইউজারদের কাছ থেকে, এবং ইউজাররা যারা আছেন অলরেডি, দর্শকরা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদেরকে আমরা ইনভাইট করব, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করবেন, এবং শেয়ার যদি করেন তাহলে সেই তথ্যটাও যদি আমাদের কমেন্ট বক্সে একটু জানান, আমরা একটু ইন্সপায়ার্ড হব যে আমাদের কথাগুলো মানুষজন শুনতে পাচ্ছে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে কথা প্রকাশের সৌজন্যে আজকের আমাদের যে অনুষ্ঠানটা সেটা শুরু করতে চাই। ডন ভাই, তো আজকের আমাদের যে টপিক সেলস, তো আমি শুরুতে একটু ওপেন কোয়েশ্চেন করতে চাই যে ওয়াই সেলস, তাই না? মানে সেলস এটা তো সেলস সোজা, তো এটা নিয়ে আবার আলাপের কি আছে? এই যে সেলস মিস্ট্রি, এটার মধ্যে একটা মেবি একটা রহস্য। সো হাউ ডু ইউ ডিফাইন যে ওয়াই দিস ইজ নেসেসারি, বা কেন আমরা এই সেলস নিয়ে কথা বলতেছি?
একবার এক ছেলে আর কি তার বাবার কোম্পানিতে জয়েন করে, বিশাল বড় কোম্পানি, যেটা হয় যে বাংলাদেশে নেপোটিজম তো এটা খুবই স্বাভাবিক। জয়েন করার পর ছেলে বাবাকে জিজ্ঞেস করে যে বাবা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট কোনটা, আমি ওই ডিপার্টমেন্টে আগে কাজ করতে চাই। তখন বাবা ছেলেকে বলে যে তুমি নিজেই কোম্পানিটা ঘুরে টুরে দেখো, তোমার বিবেচনা আমি শুনতে চাই, তোমার কি বিবেচনা আছে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট কোনটা। তো ঘুরে টুরে এসে বাবাকে বলে যে মনে হয় মার্কেটিং। বাপ জিজ্ঞেস করে কেন, বলে যে কারণ ওদের কারণেই তো মানুষ আমাদেরকে চেনে, আমাদের প্রচারে প্রসার, মানুষ আমাদেরকে জানে, এটাতে আমার একটু ভালো লাগে, প্রেস্টিজ, তো মার্কেটিং। বাবা বলে নো ইউর রং, তুমি আবার দেখো। তো ছেলে আবার ঘুরে ফিরে এসে বাপকে বলে ফাইন্যান্স। বাবা বলে আসলে কেন ফাইন্যান্স, বলে ফাইন্যান্সের মাধ্যমে তো টাকা পয়সা আমরা আর্ন করি, ভ্যাট ট্যাক্স আমরা বুঝি, তাই না, ফাইন্যান্সটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাবা তখন আবারও বলে নো ইউর রং, তুমি আবারও ঘুরে দেখো। তো এইভাবে কয়েকবার ঘুরপাক খেয়ে ছেলে একদম শেষে এসে বলে আর তো কোনো ডিপার্টমেন্ট বাকি নাই, মনে হয় ওই যে রাস্তাঘাটে যে লোকজনগুলো দৌড়ায় বেড়ায় 8,000 12,000 15,000 বেতন পায়, সেলস, মনে হয় এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। তখন বাবা বলে ইয়েস, ইউর অ্যাবসলিউটলি রাইট, একটা কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে সেলস। তবে এই সেলসটাকে আমরা অফেন টাইম ইগনোর করি। আমরা হেড অফিসে বসে, ওরা ডিস্ট্রিবিউশন পয়েন্টে বসে, ওরা রাস্তাঘাটে দৌড়ায়, ওদের আসলে স্যালারি কম হয়, ওরা বাইক নিয়ে রোদে ঘুরে বৃষ্টিতে ভিজে, বাট ওরাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সেলস হচ্ছে একটা কোম্পানির ব্লাড লাইন। আমি কি বলি যে কিছু কোম্পানি থাকে যে মনে করেন ব্রেইন, হার্ট, হ্যাঁ, লিভার, তো মাঝে মাঝে যেটা হয় যে আমাদের হয়তো একটা অর্গান না থাকলেও, একটা হাত আমার না থাকলেও আমি কিন্তু বাঁচবো, চলতে পারবো, ঠিক আছে, আমার ডেথ হবে স্লো ডেথ, কিন্তু আমার শরীরে যদি রক্ত না থাকে তাহলে কিন্তু নাথিং উইল ওয়ার্ক। সেলস যেটা করে, সেলস ফিল থেকে এনক্যাশ করে, টাকাটা তুলে আনে কনজিউমারের হাত থেকে, টাকাটা কোম্পানি কাছে। যে আমাদের কারেন্ট চলে এসেছে, থ্যাংক গড কারেন্ট চলে এসেছে, গুড, এখন আর ভুতুরে লাগবে না। যাই হোক, সেলস এর ডায়লগ শুনে কারেন্ট ভয়ে চলে আসছে। রাইট, ওকে, যে আমি একটু আমি জাস্ট একটু হ্যাঁ আমি আমার রুমে যাই, কারণ এখানে অনেক সাউন্ড হচ্ছে, এটা অফ করে দাও। ওকে, সমস্যা নেই। আচ্ছা ডন ভাই, রেডি হতে হতে আমি মনে হয় যে আমার সেলফ নিয়ে একটু ইয়েটা বলি, আমার জার্নিটা বলি। সো আমি 2000 সালে আমার এন্টারপ্রেনারশিপ শুরু করি, এবং 2000 থেকে শুরু করে 2012 পর্যন্ত আমি নন ফিকশন বই, বিজনেস রিলেটেড বই পড়ি নাই। কারণ হচ্ছে যে ওই সময় আমি যেহেতু ইঞ্জিনিয়ারদের একটু মনে হয় এরকম প্রবলেম থাকে বেশি একটু, তো আমরা সায়েন্স পড়ার লোক, আমরা আর্টস কমার্স এগুলোকে খুব বলতে হয়, একটা পাত্তা টাত্তা দিতে থাকি না। ওই সময় সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আমি কিছু আর্টিকেল পড়ে দেখলাম যে দূর, এগুলো এমনি বুঝাবে। তখন আমার একটা আইডিয়া হলো যে দূর, এগুলো পড়ার কিছু নেই, কমন সেন্স ইজ গুড। দেন 2012 সালে আমি যখন ইউএসএ তে যাই, তো ওখানে আমাকে ওখানকার একজন এন্টারপ্রেনার একটা বই দেয়, 5 Days of Fame। এই বইটা পড়ে প্রথম আমার ধারণা চেঞ্জ হয়ে যায় যে পৃথিবীতে কত কিছু শেখার আছে। বইটা সেলস এর উপর না, মার্কেটিং এর উপরও না, বইটা ছিল টিম ওয়ার্কের উপর। বাট এই 2012 থেকে আমার নন ফিকশন বই পড়া শুরু, এবং নন ফিকশন শুরুর দিকে আমি সব মিশ্র বই পড়লাম, একই সাথে এটা। বাট লাস্ট 3-4 বছর ধরে এটা আমি চেঞ্জ করছি, কারণ আমি দেখলাম যে একসাথে অনেক রকম বই পড়লে কোনো আইডিয়া আমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারি না। কারণ একটা আইডিয়া শিখলাম, আই এম এক্সাইটেড, এর ইমপ্লিমেন্ট করার আগে আবার নতুন আরেকটা বই পড়ে আবার নতুন আইডিয়ার দিকে মানে চলে যাচ্ছি। তো প্রায় 4 বছর ধরে লাস্ট আমি ওই ইয়ারলি একটা টপিক সেট করি। তো আমার 2017 সালের টপিক ছিল সেলস, যদি আমি ভুল না 16 বা 17 কোন একটা হবে। তো ওই বছর আমি যখন চিন্তা করলাম যে তখন আমার এন্টারপ্রেনারশিপের অলরেডি 16 থেকে 17 বছর চলে গেছে, তখন অন্যরকম গ্রুপে অলরেডি প্রায় কত 800-900 বা 1000 মতো ফুল টাইম লোক কাজ করে। আমি মনে করলাম সেলস তো আমি বুঝি, তা না হলে তো এই যে এতগুলা লোক আমার এখানে কাজ করতেছে আমি নিশ্চয়ই বুঝি। তো আমি ভাবলাম ঠিক আছে, বোঝার তো শেষ নাই, তো আমি তো নিশ্চয়ই 70-80-90 পাবোই সেলসে, আমার যে ধারণা। তো আমি একটু পরে টোরে দেখি যে মানে প্রথম নিয়োগ করি নাই যে 1 বছর পড়বো, ভাবছিলাম 3-4 মাস পড়ি, যে নিশ্চয়ই যে পারফেকশনের জন্য আর যে 10-20 গ্যাপ আছে, এটা একটু পড়ালেখা করি, ওইটুকু নিশ্চয়ই আমার কাভার হয়ে যাবে। বিলিভ মি, সেলস নিয়ে যখন আমি পড়ালেখা শুরু করলাম, আমি বিনয় করে বলতেছি না, ট্রুলি স্পিকিং, আমার ধারণা বদলাই গেল যে আমার মানে সেলস এর নলেজ যেটা ভাবছিলাম আমি 70-80 পাবো, আমার তখন মনে হইলো যে আমি 10-30 পাবো কিনা সন্দেহ। বিলিভ মি, অনেকে বলতে পারে ভাই আপনি বিনয় করতেছেন, যে তাইলে আপনি এত বড় কোম্পানি কেমনে বানাইলেন।
আমি তখন বলি যে নাই দেশে বিচা কলাই সন্দেশ। নাই দেশে বিচা কলাই সন্দেশ মানে যেখানে কেউ নাই সেখানে সামান্য একটা কিছু করে আগানো যায়। তো আমি যদি ইন্টারন্যাশনাল লেভেলকে মানে করি, কম্পেয়ার করি টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সেলস, আমি আসলে 30-এর ঘরেই থাকি। সো 1 বছর প্রায় টানা আমি সেলস নিয়ে পড়ালেখা করছেন। আই লার্ন সো মেনি থিংস। এবং তখন এত ফ্যাসিনেশন তৈরি হয়েছিল, ওই সময় খুব একটা তৈরি হয়েছিল যে সেলস নিয়ে আমি কিছু ভিডিও বানাবো। তো সেলস নিয়ে আমার গল্প আবার পরে মাঝখানে পারলে করবো, বাট মানে আই গট রিয়েলি ফ্যাসিনেটেড। এবং এত কি বেশি কিছু শিখছিলাম, এবং এত কমন সেন্স থেকে যে এত ভুল ছিল যেগুলো ওভার দ্য টাইম কিছুটা কারেকশন করছে, এখন অনেক কিছু কারেকশন করা বাকি। তো যাই হোক, ডন ভাই অলরেডি সেট। তো জি ভাই যেটা বলছিলাম, জি ওইটাই, মানে আসলে একটা কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেলস। এটা নিয়ে অনেক ধরনের মতের পার্থক্য থাকতে পারে, বাট আমি এটা মনে করি বিকজ ইফ দ্য সেলস ইজ নট হ্যাপেনিং নাথিং উইল মুভ। হ্যাঁ, বিকজ সেলস যেটা করে যে মার্কেট থেকে ফিল্ড থেকে কালেকশন করে, ওই কালেকশনটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আমাদের সবার স্যালারি, আমাদের অপেক্স যেটা অপারেটিং কস্ট, আমাদের ক্যাপেক্স যেটা ক্যাপিটাল এক্সপেন্সেস, সব এক্সপেন্সই কিন্তু হয় আমাদের সেলস টিমের কষ্টের মাধ্যমেই। এবং এই ডিস্ট্রিবিউশন এবং সেলস প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি যদি না থাকে, তাহলে আমরা যতই মার্কেটিং করি, যতই স্ট্র্যাটেজি করি, যত যাই করি, এক্সিকিউশন যদি না থাকে, স্পিড টু মার্কেট অর্থাৎ ফিল্ডে যদি তাড়াতাড়ি মালটা না পৌঁছায়, তাহলে সবই কিন্তু অর্থহীন। আমরা দেখেছি অনেক ব্র্যান্ড ধ্বংস হতে বিকজ অফ ডিস্ট্রিবিউশন ইস্যুস। হ্যাঁ, অনেক ব্র্যান্ড ধ্বংস হতে বিকজ কালেকশন ইস্যুস, যেহেতু মার্কেটে অনেক টাকার মাল বাকি, and then you cannot collect back the money because your sales team is just demotivated and weak. তখন ওই কোম্পানিগুলো কোল্যাপস করে বিকজ ওদের ফান্ড শেষ হয়ে যায়। তো এই কারণে আমি মনে করি যে প্রত্যেকটা কোম্পানির it's very important to build up very strong sales pipeline, এবং সেলস এর ট্যালেন্ট পাইপলাইন বিল্ড করা খুব ইম্পর্টেন্ট। জি শরৎ ভাই। রাইট, মানে এটাকে গাড়ির ফুয়েলের সাথে তুলনা করা যেতে পারে, তাই না? আমার ইঞ্জিন টিঞ্জিন সব আছে, জাস্ট ফুয়েলটা নাই, আই ক্যানট মুভ। তো সেলস ইজ লাইক আমার যে রেভিনিউটা, আলটিমেট তো রেভিনিউ মার্কেটিং থেকে আসে না, মার্কেটিং গ্রাউন্ড প্রিপেয়ার করে, বাট সেলস পিপলরা আলটিমেটলি রেভিনিউটা নিয়ে আসে। সো এটা অ্যাকচুয়ালি আমি কমেন্ট একটু ইউজারদেরকে কাছে জানতে চাই, আমাদের দর্শক যারা আছেন তাদেরকে জানতে চাই, আপনারা কারা কারা সেলস এর সাথে রিলেটেড, একটু আপনারা যদি কমেন্টে জানান, মানে ইয়েস হলো কমেন্টে জানান, নো হলো কমেন্টে জানান যে ভাই আমি সেলস এর সাথে রিলেটেড না। আর কেউ কেউ যারা রিলেটেড আছেন তারা বলতে পারেন যে ভাই আমি সেলস এর সাথে রিলেটেড। আমরা একটু দ্রুত কমেন্ট গুলা একটু যদি পাই তো ভালো হয়। এরপর আমি একটা ওই কমেন্ট গুলোর উপর একটা কমেন্ট করতে চাই, আর কমেন্ট গুলো আসতে থাকুক। তো ডন ভাই, আমি এরপরে যেটা জানতে চাই যে যদি সেলস এর সাথে রিলেটেড না, এই যে আপনার নাম ডন, হ্যাঁ, সো ডন তো এটার সাথে কি কোনো মিস্ট্রি আছে কিনা, যে মানে এটা কি মানে আপনার অরিজিনাল নাম নাকি সো এটা একটা সেলস টেকনিক ছিল যে এটা নাম, আপনার নাম বললে একটা ভাব চলে আসবে? পুরান ঢাকার খুব কনজারভেটিভ একটা সোসাইটিতে 36 বছর আগে প্রেম করে বিয়ে করে আমার বাবা মা। তো এক বিয়ে খেতে গিয়ে আব্বা আম্মাকে দেখে আম্মাকে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আব্বা অনেক মানে বের করছে যেটা কার মেয়ে, কোন ফ্যামিলি, যেহেতু বিয়েতে দেখা হয়েছে আত্মীয়দের মধ্যেই হবে। তারপর বের করে দেখে যে মা এটা মহা বড় লোকের মেয়ে, এখানে কিনা আমার বাবা গরিব ঘরের থেকে এসেছে। তো সে ভাবলো যে এটা হবে না, বা তারপরও মন তো মানে না, রাতে ঘুমাতে পারে না। অনেক কষ্ট করে আম্মাকে পটিয়ে টটিয়ে কোন রকম ম্যানেজ করে বিয়ে করলো। আব্বার নাম হচ্ছে গোলাম দাস্তাগীর ডি, আম্মার নাম হচ্ছে নাসরিন ইসলাম এন। তো এত কষ্ট এত ভালোবাসার পর বিয়ে এবং প্রথম সন্তান, ওরা ভেবেছিল যে আমার নামের মধ্যেই তাদের ভালোবাসার একটা চিহ্ন থাকবে। তো আমার নামের ডনের ডিটা হচ্ছে আব্বা দাস্তাগীর, এবং এনটা হচ্ছে আম্মা নাসরিন, আর ওটা হচ্ছে জিরো মানে আমি, ডি এবং এন এর মাঝখানে ওটা হচ্ছে আমি। দ্যাটস হাউ my father he's a very creative man. তার পাঞ্জাবি ফ্যাক্টরি, এত বছর আগে উনি এরকম ফরওয়ার্ড থিংকিং করতে পারছে, অ্যামেজিং। এবং আমাদের তিন ভাইয়ের নামের মধ্যে ডি এবং এন আছে, এটা ওরা মেইনটেইন করে গেছে। আচ্ছা আচ্ছা, গ্রেট। না আমি কিন্তু মনে করছিলাম কি ডন মায়ের মধ্যে আপনি নিজেটা দিয়ে নিছেন। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, আমরা কমেন্ট পাচ্ছি যে অনেক রকম কমেন্ট পাচ্ছি। মেজরিটি বলেছেন যে না সেলস এর সাথে যুক্ত নাই। আমি বলবো যে যারা বলছেন যুক্ত নাই এরা সবাই রং। এরা সবাই রং, কারণ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সেলস এর মধ্যে নাই।
তো এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমরা যে ভুল করি, অনেকে হয়তো এখন এই মুহূর্তে লিটারেলি নিয়েছেন সেলস মানে কোন একটা কোম্পানির সেলস নামের যে মানে কি বলে পদবি সেইটার মধ্যে থাকা। বাট আজকের আলোচনাটা আপনারা যদি মনে করেন যে ওই জাস্ট মানুষগুলো যারা কি নাম বলে মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে ডিরেক্ট সেলস করে সেটাই সেলস, নো। অ্যাকচুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেলস মানে কি, মানে হচ্ছে যে অন্য কাউকে আমার আইডিয়া দিয়ে কনভিন্স করা। সো আপনারা চিন্তা করে দেখেন, উই আর সেলিং অল দ্য টাইম। পৃথিবীতে এমন একটা মানুষ নাই যাকে সেল করতে হয় না। বিং এ স্টুডেন্ট, আপনার বাবা মাকে সেল করতে হচ্ছে যে আমি এই সাবজেক্ট না আমি ওই সাবজেক্টে পড়বো, আব্বা বলছে না তুই এটা পড়, তাই না? তারপরে হচ্ছে কনজুগাল লাইফ বলেন, চাকরির মধ্যে বলেন, এনিহোয়ার প্রতি মুহূর্তে। যেমন রাইট নাও উই আর সেলিং, রাইট নাও আই এম সেলিং, যে আমি এই কনসেপ্টটা আপনাদের মাঝে সেল করতে চাচ্ছি যে এভরিওয়ান ইজ সেলসম্যান। ফলে এই সেলসম্যানশিপ ইটস অ্যান আর্ট, ইটস এ হিউজ আর্ট, এবং সবচেয়ে ক্রিয়েটিভ মানুষদের এই লাইনে আসা দরকার। আমি যে কারণে সেলস নিয়ে যখন পড়লাম এবং এক্সাইটেড হলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি ভিডিওগুলো বানাইতে চেয়েছিলাম এই জন্য, সো আমি যাতে অনেক মানুষকে ইন্সপায়ার করতে পারি, মূলত যারা বেশি ক্রিয়েটিভ তারা যাতে সেলস লাইনে আসে এবং সেলস লাইনে ক্যারিয়ার করে। তো এবং সেলসকে একটা আর্টকে, এই আর্টকে একটা নতুন লেভেলে নিয়ে যায়। তো এটা একটা আমার মানে ছিল, স্বপ্ন ছিল, বা এখনো আছে। এখনো আমি চাই অ্যাকচুয়ালি যে সেলসম্যানশিপ, এবং সেলসম্যানশিপ হচ্ছে এক্সট্রিমলি ইথিক্যাল একটা জিনিস। এটা না জানার কারণে অনেক সময় আমরা আনইথিক্যাল কাজকর্ম করে ফেলি। তো ডন ভাই কি আবার বোধ হয় উনি কি ডিসকানেক্টেড হয়ে গেছেন কিনা, আমাকে একটু জানাইলে ভালো হয় এই ইয়েতে। আচ্ছা যাই হোক, ওনার জন্য আমরা ওয়েট করি। মোস্ট প্রবাবলি ওনার ওখান থেকে আবার বোধহয় নেটের প্রবলেম হচ্ছে। তো আমি একটু কন্টিনিউ করি। তো কেন আমি এটাকে, আচ্ছা না, ডন ভাই বোধহয় আবার জয়েন করেছেন। ওকে, তো ভাইকে আমরা ওই দিনে মিনিট হয়তো পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে সেজন্য আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে বেশি ট্যালেন্টেড মানুষকে এই জায়গাটায় আসা দরকার। কেন আসা দরকার? কারণ আমি যদি জাস্ট আমি যদি ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারিং দিয়ে আমি কম্পেয়ার করি, একটা কথার কথা, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা ফ্যান ডিজাইন করলাম বা একটা লাইট ডিজাইন করলাম, তো এরকম 20 জন ইঞ্জিনিয়ারকে শেখানো হলো। তো সে যদি ওই যে স্ট্রাকচার ফলো করে একটা ফ্যান ডিজাইন করে, সেই ফ্যানে যদি ঠিক মতো কারেন্ট ভোল্টেজ দেয়, ওই ফ্যানটা ঘুরবে। ফ্যানটা বলবে না যে ভাই আমার আজকে মেজাজ ভালো নাই, আজকে আমার মনটা ভালো নাই, সেটা বিষ ব্যথা করতেছে, আমি ভাই ঘুরতে পারবো না। নো ওয়ে, ঘুরবে। বাট মানুষ কে, মানে এই যে একটা মানুষ এক এক সময় এক এক রকম, 100 জন মানুষ 100 রকম। সো মানুষকে চালানো, ফ্যান চালানো সোজা, লাইট চালানো সোজা, মানুষ চালানো কঠিন। যারা এই আর্ট শিখতে হয় যে হাউ টু কনভিন্স মানে হিউম্যান বিং, যার প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা সিচুয়েশন আলাদা, সেটা কিন্তু খুবই উঁচু লেভেলের আর্ট। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ট্যালেন্টেড দিকে সেলসে আসা দরকার। ডন ভাই আপনার গেটিস দিলাম আর কি, আপনি এবার একটু চাপা মারিয়ে দিলাম মাঝখান দিয়ে। তো কিন্তু আমি একটু বলি সোহাগ ভাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমি অ্যারাউন্ড 150 উপরে কর্পোরেট হাউসগুলোতে ট্রেনিং করেছি। তো এগুলোর মধ্যে সেলসে ট্রেনিং করানোর সৌভাগ্য বা সুযোগ হয়েছে অনেকগুলো কোম্পানি, উল্লেখযোগ্য কোকা-কোলা, পারফেক্টি ভ্যান মেল, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ফিল্ড সেলস। ওকে, তো আমি এই সবসময় একটা কথা বলি, এবং আমি সবাইকে, আমাদের লিসেনারদেরকে বলবো একটু অ্যাটেনশন দিয়ে কথাটা শুনতে। আমি সবাইকে বলি, দেখেন, এভরিওয়ান ক্যান গো অ্যান্ড টক অ্যাবাউট দ্য প্রোডাক্ট কমিউনিকেশন, যে আমার এই একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টে এই গুণগত দিকগুলো, এই প্রোডাক্টের এই ট্রেড অফার এই চলতেছে, 10টা কিনলে 5টা ফ্রি, 20টা কিনলে আপনাকে একটা মোটরসাইকেল দিব। দোকানদারকে এই কমিউনিকেশনটা যে কেউ করতে পারে। সবাই যেটা পারে না ওইটা হচ্ছে বিল্ডিং দ্যাট রিলেশনশিপ। আজকে দেখেন সোহাগ ভাই, আজকে আমরা একসাথে লাইভ করছি, এটা কি জাস্ট বিকজ ইউ আর মাহমুদুল হাসান সোহাগ এবং আমি ডন সামদানি এর জন্য? নাকি এটা তো আছেই, প্লাস উই হ্যাভ আ রিলেশনশিপ। ইটস বিকজ উই হ্যাভ আ রিলেশনশিপ। রাইট। আজকে 10 মিনিট স্কুলের সাথে আমরা অ্যাসোসিয়েটেড কেন? আমাদের কোনো ব্যবসায় বেনিফিট আছে না, বাট উই হ্যাভ আ রিলেশনশিপ উইথ আইমান, লাভিং ব্রাদারহুড বন্ডিং with Ayman. That's why Ayman আপনাকে ডাকলে আপনি নো বলেন না, বা আমি ডাকলে আপনি নো বলেন না, বা আপনি ডাকলে আমরা নো বলি না, because we have a bonding. So আমি সবসময় বলি যে সেলস is not about just going and selling your goddamn product. Sales is about creating relationship. Exactly. ফিল্ডের সেলসের লোকরা বা যে কোনো ধরনের সেলসের লোক at any level, তার রিটেলার, তার কাস্টমারের সাথে যত সুন্দর একটা মধুর সম্পর্ক তৈরি করবে, ততই কাস্টমার আর ইনক্লাইন টু বাই দ্য প্রোডাক্ট
ফ্রম দ্যাট সেলস পারসন। এবং এটার জন্যই সোহাগ ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ ইউজারদের জন্য আমি একটু বলে দিই, ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখার ক্ষমতা, প্লাস অন্যদের ইমোশনকে বোঝার ক্ষমতা, এমপ্যাথাইজ করার ক্ষমতা, অন্যের জায়গা থেকে জিনিসটাকে দেখার ক্ষমতা। আমি আবারও বলি, নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখার ক্ষমতা, প্লাস অন্যদের ইমোশনকে বোঝার, উপলব্ধি করার, এমপ্যাথাইজ করার ক্ষমতা, ওর দিক থেকে জিনিসটাকে দেখার। সো আপনি একজন রিটেলারের সামনে গিয়ে দেখলেন আপনার 2-3টা কম্পিটিশন তাকে ডিস্টার্ব করতেছে, দুপুর 12টার রোদ, মিজাজ খারাপ, সে খ্যাস করতেছে, তখন তো কি আপনি প্রোডাক্ট সেল করার দরকার নাই। ইউ জাস্ট সে কুদ্দুস ভাই আমি আসতেছি একটু পরে, আসতেছি, এন্ড দেন ইউ গো, এন্ড আপনাদের সেলস টিমের একটা রুট প্ল্যান থাকে, রুট প্ল্যান অনুযায়ী সব দোকান ঘুরে বিকাল সন্ধ্যার দিকে গিয়ে তার সাথে আলাপ করেন যখন তার মুড মেজাজ ভালো, এন্ড গিয়েই আপনি তার সাথে ফ্যামিলি পার্সোনাল আলাপ করেন, তার ছেলে মেয়ে কেমন, তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার চেষ্টা করেন, সবাই তার কাছে গিয়ে বেচার চেষ্টা করে, আপনি গিয়ে রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করেন, আপনি গিয়ে মনে রাখেন যে লাস্ট উইকে সে বলছিল তার ওয়াইফ অসুস্থ, জিজ্ঞেস করেন ভাবি কেমন আছে, and that's how you build a relationship and that's how you do sales. Right. এবং এই যে ডন ভাই খুব সুন্দর একটা কথা বলছেন, এবং মাঝখানে অনেকে খেয়াল করেছেন কিনা উনি ইমোশনাল ইন্টেলিজেন্স এই শব্দটা এনেছেন, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার এই টার্মটা যার বইয়ের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি জেনেছি, ড্যানিয়েল গোলম্যান, তিনি এটাকে পপুলারাইজ করেছেন আজকের দিনে। মানে একটা লম্বা সময় পর্যন্ত আমরা কিন্তু মনে করতাম যে সাকসেসের সাথে আইকিউ এর একটা বড় সম্পর্ক আছে, যার আইকিউ যত বেশি তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। বাট রিসেন্ট স্টাডি কিন্তু আইকিউ এর চেয়ে যে জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে সেটা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা উনি বললেন। সো ইমোশনাল ইন্টেলিজেন্স, ড্যানিয়েল গোলম্যানের যে বইটা, মোস্ট প্রবাবলি বাংলা, এখন বোধহয় বাংলাও হয়েছে, আই এম নট শিওর বাংলা হয়েছে কিনা, মোস্ট প্রবাবলি হয়ে থাকতে পারে। সো আমি অ্যাকচুয়ালি মানে আমাদের ভিউয়ারদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো এই বইটা পড়ার জন্য, বিকজ নট অনলি ফর সেলস লিডারশিপে এখন যে 4-5টা জিনিস যদি শিখায় তার মধ্যে একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সো ইটস অল অ্যাবাউট কানেক্টিং টু দ্য হিউম্যান বিংস, যে তাকে বোঝা, আমার নিজেকে বোঝা, এবং তার জায়গা থেকে চিন্তা করে তাকে কনভিন্স করতে পারা, তাই না? এবং এন্টারপ্রেনারশিপও কি আসলে কি একটা বানানো এবং বেচা, খুব মোটা দাগে বললে যে কোনো একটা বিজনেস মানে কি কিছু একটা বানাবো, আইদার প্রোডাক্ট অর সার্ভিস, এন্ড আমি বেচবো, তাই না? গ্যাপটা দেখবো, মার্কেট গ্যাপটা দেখে আমি অ্যাকর্ডিংলি বানাবো একটা প্রোডাক্ট, শেষ। এক্স্যাক্টলি। সো ডন ভাই, এখন আমরা মনে হয় যে ওই যে আপনার সেই স্টোরিতে আসতে চাই। সো আমি স্টোরিতে আসার আগে দর্শকদের কাছে কমেন্টসে জানতে চাই, দেখুন ওরা আন্দাজ করতে পারে কিনা যে ঘটনাটা কি হয়ে থাকতে পারে, যে 30 সেকেন্ডে সব শেষ হয়ে গেল, কি হয়ে থাকতে পারে। উনি জমানোর সমস্ত টাকা দিয়ে উনি একটা গাড়ি কিনছেন, এন্ড দেন 30 সেকেন্ডে সব শেষ, এবং এরপরে ডন ভাইয়ের লাইফে একটা বড় ধরনের চেঞ্জ আসে। হোয়াট কুড বি দ্য ইনসিডেন্ট, যদি একটু কমেন্টসে আপনারা জানান, দেখি একটু মিলাইতে পারেন কিনা। যদি মিলাইতে পারে আমরা মনে হয় 10টা গিফটের একটা তাকে দিয়ে ফেলতে পারি। আমরা একটু কমেন্টে চোখ রাখতে, এই গিফটগুলা খালি লিসেনাররা বা পার্টিসিপেন্টরা পাবে, আমি কি পাবো না? আপনি টেনশন নিয়েন না, আপনি টেনশন নিয়েন, আপনার এটা ব্যবস্থা হবে। I'm just joking. লিসেনাররা, অডিয়েন্সরা যত বেশি গিফট হবে ততই আমি খুশি, অনেস্টলি। রকমারি অসাধারণ একটা প্ল্যাটফর্ম, এবং রকমারি যেভাবে তার অডিয়েন্সদের, তার কাস্টমারদের, তার ওয়েল উইশারদের টেক কেয়ার করে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, মানে যারা এই পাবলিকেশন, ডিজিটাল পাবলিকেশন এবং বই বা এই ধরনের ব্যবসা করে, কেউ এই রকমারি লেভেলে ইনোভেশন, আন্তরিকতা রকমারি আনপ্যারালেলড, এটা কারো নাই। সো থ্যাংক ইউ ভাই। সো অডিয়েন্স, আপনাদের আমার একটু পাম্পটি দিয়ে একটু রিলেশনশিপটাকে একটু আর একটু মজবুত করে নিল আর কি। অডিয়েন্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, এতক্ষণ কিন্তু আমি একটু রকমারিকে তেল মেরে একদম, মানে মনে করেন নরমাল তেলও কিন্তু ছিল না, এই তেলটা ছিল একদম ওই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অনেকে পর্যন্ত রাইট অ্যান্সার কেউ দিতে পারে নাই। লস কেসেন, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সবাই বলছেন অ্যাক্সিডেন্ট, চুরি হওয়া, মাইন্ড চেঞ্জ, ছিনতাই। একজন বলতে ব্রেকআপ, নাফিউল ইকবাল ইনি প্রথম বলছেন ছিনতাইয়ের কথা। সো আই এম নট শিওর, ডন ভাই আপনি যদি এখন বরং বলেন, তারপরে আমরা মিলাই নিব যে কাকে আমরা আজকের প্রেডিকশনের জন্য ইয়েটা দিতে পারি, গিফটটা দিতে পারি।
জি, আসলে যেটা হয়েছিল ইটস ভেরি সিম্পল ঘটনা। আমি একটা পৃথিবীর অন্যতম টপ 100 মাল্টিন্যাশনালের একটা, যেটাকে ফরচুন 100 কোম্পানি বলে, ফিলিপ মরিস ইন্টারন্যাশনালে চাকরি করতাম। আমি 5 বছর ওখানে চাকরি করেছি এবং আমি মার্কেটিং অ্যান্ড সেলসে ছিলাম, এবং পরবর্তীতে আমি এইচআর এ মানে ট্রেনার ছিলাম, ইন্টারন্যাশনাল ট্রেনার ছিলাম কোম্পানি। তো যাই হোক, 2013 সালে মার্চ 13 তারিখ লাকি 13 মানে আনলাকি 13 যেটা বলে, ওটা প্রথমে আমার জন্য আনলাকি ছিল, পরবর্তীতে এটা লাকি হয়ে গেল। কিভাবে? মার্চ 13 তারিখে আমার বন্ধুকে এয়ারপোর্ট নামিয়ে আমি আমার ওয়াইফ বাসায় আসছিলাম। তো সোহাগ ভাই, আপনি জানেন যে আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমাদের ফ্যামিলিগত কোনো গাড়ি বাড়ি কিছুই ছিল না, ইনফ্যাক্ট এখনো নাই। যেটা করার ওটা আমার করতে হয়েছে। তো 5 বছরের জমানো টাকা দিয়ে আমি একটা এক্স করোলা গাড়ি কিনে, আমার এর আগে ভাঙাচোরা একটা 100 ছিল, টয়োটা 100, ওইটাকে সেল করে আরো টাকা পয়সা ভরে ব্যাংকের কিছু লোন টোন নিয়ে আমি একটা এক্স করোলা গাড়ি কিনি। তখন এক্স করোলা কিন্তু একদম প্রাইম গাড়ি, হ্যাঁ, জি এডিশন, ভিতরে উডেল প্যানেল ট্যানেল মার্কা গাড়ি। তো ওটা কিনি, তো ইট ওয়াজ 16 লাখ টাকা কার। তো এয়ারপোর্টে নামিয়ে আমার বন্ধুকে আমরা বাসায় আসছিলাম, বাসায় একদম নিচে গাড়িটা এভাবে পার্ক ওয়েতে উঠানো, বসুন্ধরায়, বাড়িধারা বসুন্ধরা পার্ক ওয়েতে গাড়িটা এভাবে উঠানো। হঠাৎ করে দেখি একটা বাইকার গ্যাং, মানে 3 জন এসে গাড়ির পিছনে একদম বাইকটাকে গাড়ির সাথে করে থামালো যেন ব্যাক না করতে পারি। একজন বাইকেই ছিল, দুজন দুই সাইড দিয়ে নেমে আসলো, একজন আমার পাশে, একজন আমার ওয়াইফের পাশে। আমি তো অবাক যে বাসার নিচে, লিটারালি বাসার নিচে আবার কি। তো আমি হালকা জানালাম, বললাম কি হচ্ছে ভাই, যান বাসা আমার, আমি ঢুকে যাবো বলে আমি জোরে হর্ন দিলাম। ও ধাক্কায় বলতেছিল গেট খুল, গেট খুল। তো আমি তো বুঝি না এট দ্যাট টাইম যে হোয়াটস গোয়িং অন, প্লাস বাসার নিচে তো এটা চিন্তার বাইরে যে সামথিং মানে ওই স্কেলে হইতে পারে। আমি জোরে হর্ন দিলাম, দারোয়ান উঠে গেল, দারোয়ান মাথা বাই করে দারোয়ানের রুম থেকে হাত দেখালো যে আসতেছে। তো ওরা যেই দেখলো দারোয়ান উঠে গেছে, জাস্ট কোনো কথাবার্তা নেই, এই শার্ট পরা ছিল, এখনো মনে আছে, একটা খয়েরি কালারের শার্ট, শার্টটা তুললো, একটা পিস্তল বাই করলো, আমার দিকে তাক করলো, এন্ড দেন শুট। তো আমি কিন্তু গাড়ি ধরে বসা, আমি দেখতেছি যে ওয়ান্ডারফুল, আমাকে গুলি করতেছে, এবং আইল বি ডেড। মানে লিটারালি ওই মিনি সেকেন্ড আমি দেখতেছি যে আমি এখন মারা যাব। এবং অনেকে বলে তাদের পুরো লাইফ নাকি তাদের সামনে ফ্ল্যাশ করে, আমার এটা হয়নি। তবে আমার একটা জিনিস হয়েছিল যে আমি আমার আব্বার কথা ভাবছি, ইফ আই ডাই হোয়াট উইল হ্যাপেন টু মাই ড্যাড। অদ্ভুত, কারণ আমার আব্বা আম্মাকে একসাথে দুজনের জীবিত, আমি আলহামদুলিল্লাহ ভেরি ব্লেসড, দে হ্যাভ আ লাভিং রিলেশনশিপ। কিন্তু আমি খালি আব্বার কথাই কেন ভাবলাম, আই ডোন্ট নো। আমি ভাবতেছি যে আব্বার কি হবে আমি মরে গেলে, আমার ওয়াইফের কথা আমি ভাবি না, আমার ওয়াইফ কিন্তু আমার পাশেই। তো যাই হোক, আই ডোন্ট নো ওয়াই ইট হ্যাপেন, আই ডোন্ট হ্যাভ আনসার। তো গুলিটা কাছে লেগে রিফ্লেক্ট করে, আমরা ফিজিক্স পড়ছি না, রিফ্লেকশন রিফ্র্যাকশন, রিফ্লেক্ট করে আমার বাম পায়ে এসে ঢুকলো। বাম পায়ে এসে ঢুকার সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ওর পা ধরলাম, আর গুলি করিস না, আমার বউকে কিছু করিস না। এক্স্যাক্টলি এই কথাটা আমি বলছি, আর গুলি করেন না, আমার বউকে কিছু করেন না, সামথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি ওয়ার্ড মনে নাই। তোরা আমাকে গলার টান দিয়ে নামালো। তো আপনি তো জানেন যে গাড়ি ড্রাইভারের সিট আনলক হয়ে গেলে সব অটো আনলক হয়ে যায়, রাইট? তো ওইখান থেকে আরেকটা দরজা খুলে আমার ওয়াইফকে টান দিয়ে নামালো, দুজন দুই সাইড দিয়ে উঠলো, গাড়ি ঘুরিয়ে টান দিল 300 ফিট দিয়ে। তখন 300 ফিট ওয়াজ আন্ডার কনস্ট্রাকশন, বালির মাঠ ছিল, বাস দিয়ে মানে বাস দিয়ে যাওয়া ছিল, ভেঙে চুরে ওরা চলে গেল। তো ওই গাড়ি আমি আজ পর্যন্ত পাইনি। আই ওয়াজ টেকেন টু অ্যাপোলো। আমি অ্যাপোলোর প্রতি এখনো কৃতজ্ঞতা বোধ করি, এবং আমার ফেভারিট হসপিটাল অ্যাপোলো। আমার বাচ্চার জন্ম হয়েছে অ্যাপোলো, আব্বা অসুস্থ হলে কদিন আগে আমি অ্যাপোলোতে নিয়ে ভর্তি করেছি। কেন? বিকজ অ্যাপোলো প্রথমে বললো এটা পুলিশ কেস, পরে আমার ওয়াইফের কান্নাকাটি এবং ওখানে আমাদের ফ্রেন্ডরা যখন চলে আসলো বুঝালো যে আমরা রেসিডেন্ট বসুন্ধরা, তখন দে ওয়ার ভেরি কাইন্ড এন্ড দে ডিড দ্য অপারেশন। আমার ডক্টর আগারওয়াল, প্রশান্ত আগারওয়াল, ওই যে অর্থোপেডিক্স এর খুব ফেমাস ইন্ডিয়ান ডক্টর, উনি বুলেট রিমুভ করলো। তাই ওয়েন্ট থ্রু হরিবল ট্রমা। মনে করেন অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, পুরো ফিল্মের মতন, ইয়া মোটা সিরিজের একটা জিনিস কোমর দিয়ে ঢুকালো, ঢুকে অবশ করে ফেললো কোমরের নিচ পর্যন্ত, নিচ থেকে পা পর্যন্ত। বুলেটটা রিমুভ হলো। আই কুডন্ট ওয়ার্ক ফর 3 মান্থস। হ্যাঁ, 1 মাস তো পুরাই বেড রেস্ট ছিলাম। আমি ওই বাসা ছেড়ে দিলাম, বিকজ অনেকে বলা শুরু করলো যে কেউ মনে হয় এটা করাইছে, কারণ হিংসা, মানুষের হিংসা বিদ্বেষ, আসলে জানি না। তো ওই বাসা ভয় লাগতো, ছেড়ে আব্বার বাসায় গিয়ে আবার উঠতে হলো মিরপুরে। আই ওয়াজ লিভিং আ গুড লাইফ ইন বসুন্ধরা, ইন্ডিপেন্ডেন্ট লাইফ। তো সবকিছু মিলে আই ওয়েন্ট থ্রু হেল। তো ওই হেলে গিয়ে যেটা বললাম যে আমি খালি ভাবতাম, আল্লাহ তুমি আমার সাথে এমন কেন করলাম, আমার সাথে এমন কেন করলাম, মানে হাউ আর ইউ আ ফেয়ার গড। বাট পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে প্রবাবলি ওই ঘটনা আমার সাথে না ঘটলে
আমি তো জীবনেও মাল্টিন্যাশনাল জব ছেড়ে এন্টারপ্রেনার হতাম না, জীবনে। কেন ঘটনার সাথে মানে আপনার নতুন এই চেঞ্জের সম্পর্কটা কি? দেখেন, আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং হি হ্যাড আ ভেরি স্ট্রাগলিং বিজনেস লাইফ। আমার এটা বলতে কোনো সমস্যা নাই। তো ওইসব দেখে প্লাস নানাবিধ কারণে আই নেভার ওয়ান্টেড টু বি এন্টারপ্রেনার। মানে থাকে না, মানুষ স্বপ্ন দেখে। আমার অলওয়েজ স্বপ্ন ছিল শেজাদ মুনিম, রুবাবাদোলা, আলী সাত্তার, বিগ কর্পোরেট হওয়া, ব্র্যান্ডেড, হ্যাঁ, বিরাট কর্পোরেট হওয়া। মানে আমি জীবনেও ভাবি নাই এন্টারপ্রেনার হবো, এবং ট্রেনার হওয়ার কথাটা আমি জীবনেও ভাবি না। আমি তো পড়ছি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, আমি তো বিজনেসও করি নাই। আর ট্রেনার হওয়া তো মানে কোথাও নাই, কোনোভাবেই আমার পড়াশোনা বা আমার পার্ট টাইম জব কোনোভাবেই কোথাও জড়িত না। আজকে আমি বাংলাদেশে আমি একজন ট্রেনার, তো এটা তো জাস্ট হ্যাপেন বাই চান্স। তো যেটা হলো যে আমি আর কি ওই গুলি খাওয়ার পর অফিস যখন আবার জয়েন করলাম, আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় জীবনটাই অর্থহীন, আমার মনে হয় সবই আনফেয়ার, আমার মনে হয় কি লাভ এত কিছু করে, হ্যাঁ কি লাভ। তো আই ওয়াজ ভেরি ডিপ্রেসড এবং আমার পারফরমেন্স ওয়াজ গোয়িং ডাউন। অফিস থেকে বের করে দিচ্ছে এরকম একটা ভাব। তখনই আমার মনে হয়, রিয়েলাইজেশনটা হয় যে আমার জীবনে এমন কিছু করা উচিত যেটা আমার ভালো লাগে, যেটা আমি আনন্দ পাই, যেটা ট্রুলি মিনিংফুল। হ্যাঁ, এন্ড দেন আই স্টার্টেড থিঙ্কিং যে আমি আসলে কিসে আনন্দ পাই। মানে আমি তো 3 মাস যখন বেড রেস্ট ছিলাম, আই হ্যাড আ লট অফ টাইম টু থিঙ্ক। হ্যাঁ, এত রিফ্লেক্ট করার সুযোগ আসছে, প্লাস আমি এত ডিপ্রেস যে সোশ্যাল মিডিয়াও ভালো লাগে না, মুভি টুভি তখন তো আমাদের নেটফ্লিক্স এসব ছিল না, মুভি টুভি দেখতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। মানে এমন একটা স্টেট, এটা আপনার না ঘটলে আপনাকে বোঝানো সম্ভব না, কিছুই ভালো লাগে না, অলমোস্ট সুইসাইডাল। মানে মনে হয় যে আসলে জীবনটাই তো অর্থহীন। হ্যাঁ, আর আমি এভাবে ভাবতাম আর কি। সো দেন আস্তে আস্তে আমি আমার ওয়াইফ ফ্যামিলিকে বললাম যে আমি ট্রেনার হতে চাই, বিকজ আমি ওই যে পার্ট টাইম পড়াতাম ইউল্যাব ইস্ট ওয়েস্টে, এবং আমি ওয়ার্কশপ করাতাম, আমার কাছে ওইটা খুব আনন্দ লাগতো। আমার মনে হতো যে খুব মিনিংফুল, অন্যদের জীবনে উপকারে আসবে, এন্ড আই শুড ডু দিস। তো ওয়াইফ এবং ফ্যামিলি তো সবাই এগেইনস্টে চলে গেল। ওয়াইফ বললো, বাপের বাড়ি চলে যাচ্ছি তুমি যদি চাকরি ছাড়ো, মাল্টিন্যাশনাল জায়গা ফালতু কি ট্রেনার হবা। হ্যাঁ, তো চলেও গেল। তো আনফরচুনেটলি শি কেম ব্যাক। এবং আম্মা বলা শুরু করলো, আম্মা মনে করেন পানিতে ফু টু দিয়ে, আমার বাবা মা খুবই রিলিজিয়াস, পানিতে ফু দিয়ে পানি খাওয়ায় যে তুমি ডিপ্রেসড, পড়া পানি খেলে ঠিক হবে। হ্যাঁ, আব্বা লম্বা মনোজাত করে। তো এইসব করে টোকে কোনোভাবে আমাকে সরাতে পারলো না যে আমি চাকরি ছাড়বই। বাট 1 বছর লাগছে আমার চাকরি ছাড়তে, বুঝছেন? মানে ইট ওয়াজ এন ওভারনাইট। আমি মার্চে 2013-তে গুলি খেলাম, আমি মার্চে 2014 এক্স্যাক্টলি 1 বছর আমার লাগলো চাকরিটা খালি ছাড়তে, মানে সবাই এগেইনস্টে গিয়ে দিয়ে, বন্ধু বান্ধব। তো তারপর তো উই স্টার্টেড অন সামদানি ফ্যাসিলিটেশন উইথ নো মানি, নো ইনভেস্টমেন্ট, নো লোন। মনে করেন আমার কাছে মনে হয় 40-50 হাজার টাকা, আমি আইডিবিতে গিয়ে সবচেয়ে সস্তা ল্যাপটপটা কিনলাম, লেনোভো, 35 হাজার টাকা দিয়ে। এর নিচে ল্যাপটপ নাই, এর নিচে নামলেই নোটপ্যাড হয়ে যায়, ল্যাপটপের মধ্যে এটাই সবচেয়ে সস্তা। আচ্ছা, আমার ক্রাইটেরিয়া ছিল সবচেয়ে সস্তা ল্যাপটপ কোনটা, লেনোভো কিনলাম 35 হাজার টাকা দিয়ে। ওখান থেকে এখন তো we finish this show client, we train 50,000 people, we have the #1 career show on national television ETV, we have the #1 inspirational show on national radio ABC, I have a weekly column in Daily Star, I have monthly column in Ice Today, we have 3 lakh fan follower in social media, we have 550 video, and alhamdulillah we are so lucky and blessed. I'm financially solvent now, Short bhai. আমরা ফাইন্যান্সিয়ালি ভেরি মাচ স্ট্রাগলিং কোম্পানি, বিকজ বাংলাদেশে কেউই ট্রেনিং করতে চায় না, শিখতে চায় না। বাট ইন টার্মস অফ কন্টেন্ট টাকা দিতে চায় না, শিখতে চাইলেও টাকা দিতে চায় না, মাগনা সব চায়, ফ্রি চায়, আল্লাহ জানে কেন এভাবে চায়। বাট আমি মানে ফাইন্যান্সিয়ালি কিনা, আমি অনেস্টলি ফাইন্যান্সিয়ালি আমি মাঝে খুব ডিসঅ্যাপয়েন্টেড ফিল করি যে আমার আসলে যেখানে ফাইন্যান্সিয়ালি থাকার কথা, ফ্রিডম থাকার কথা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ওটা এখনো পৌঁছাতে পারিনি। আই ফিল ভেরি স্যাড, বাট আই ফিল ভেরি কন্টেন্ট উইথ মাই লাইফ, যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি মানুষের জীবনে ইম্প্যাক্ট করতে পারতেছি। আই হ্যাভ এক্সাইটিং লাইফ, এক এক দিন এক একটা জিনিস, এক এক দিন এক এক প্রোগ্রাম, এক এক দিন এক এক ধরনের ট্রেনিং। আজকে মানে আপনি যদি আপনার ইমোশনকে ঘিরে কিছু বিল্ড করেন, আমার অভ্যাস ক্ষেত্রে সেম, 8 বছর পরে ব্রেক ইভেনে গেছি। সো আমরা উই আর নট আর্নিং মানি, জাস্ট আমরা পোলাপানকে পড়াচ্ছিলাম, উই আর রিয়েলি এক্সাইটেড, আমাদের নুন আনতে পান্তা পুরায়। বাট কিসে একটা সময় যখন এটা আবার বুম করতে শুরু করছে,
ফলো, মানে মানে আমার থিওরিটা হচ্ছে যে ইফ আই ফলো মাই প্যাশন, মানি উইল ফলো মি, মানি হয়ে যায়। তো এখন যদি আমরা একটু সেলসের গভীরে যাওয়ার চেষ্টা করি। আমি হ্যাঁ, এটা আপনি তো বড় ভাই, বাংলাদেশে আপনার মতন মানে থিঙ্ক ট্যাঙ্ক কমই আছে। তবে আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, ম্যালকম গ্ল্যাডওয়েলের 2টা বই আছে, দ্য আউটলায়ার এবং আরেকটা হচ্ছে দ্য টিপিং পয়েন্ট। তো বস সোহাগ ভাই মাত্র যেটা বললো, উনি টিপিং পয়েন্টের কথাই বলছে যে 8 বছর এভাবে যেতে 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 একসময় একটা টিপিং পয়েন্ট রিচ করে, ধাম করে যায়। হ্যাঁ আমাকে, হ্যাঁ, তো ওই টিপিং পয়েন্টে আসলে পৌঁছাতে পারিনি এখনো। তবে আমি বিশ্বাস করি আপনার মতোই যে এভরিথিং টেকস টাইম, একটু সময় লাগবে। আমার মাত্র 6 বছর হয়েছে এন্টারপ্রেনারশিপের, এর আগে তো আমি 7 বছর চাকরি করছি। ও সোহাগ ভাই, এটা একটু আমি বলি, হ্যাঁ, মানে আপনার অডিয়েন্স খুব ভালো অডিয়েন্স, আমি দেখতেছি ওদের কমেন্ট। আমি সবাইকে একটু বলবো, অনেক অনেক কথা বলবো এন্টারপ্রেনারশিপ নিয়ে, তবে আমি একটা কথা আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু বছর চাকরি করে, 5 বছর 7 বছর, আবার বেশি না, বেশি করলে আপনি কমফোর্ট জোনে ঢুকে যাবেন, 4 5 6 বছর চাকরি করে তখন যদি আপনি এন্টারপ্রেনারশিপে আসেন, এটা রেজাল্ট অনেক বেটার হয়। এটা হচ্ছে আমার দেখা, আবার আমার নিজের জীবনে যেটা ঘটছে, বিকজ ইট গিভস ইউ সার্টেন ম্যাচুরিটি, সার্টেন স্টেবিলিটি, সার্টেন এজ, সার্টেন ধৈর্য, পেশেন্স এন্টারপ্রেনারশিপে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্টেন মাথা ঠান্ডা রাখা, সার্টেন নেটওয়ার্ক, হ্যাঁ, যেটা কিনা আমি যদি ডন সামদানি একদম ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্র্যাড হয়ে করতাম, আমি ফেল করতাম 100%। আমারটা উল্টা, আমি তো শুরু করছি ধরেন ইন্টার জাস্ট পাস করেই। আপনি তো নরমাল না, না, আপনি যেটা বলছেন আপনি এত নরমাল না ভাই, ইউ আর অলমোস্ট, ইউ আর নট অলমোস্ট, মানে ইউ হ্যাভ সুপিরিয়র আইকিউ। এবং আপনার সাথে ওই যে আমরা একসাথে যে আসলাম প্লেন করে, বাস করে, আমি আপনার সাথে কথা বলে বুঝছি যে ভাই মাহফুজাই দোয়া চাই, এই লোকের সাথে কথা বলা যাবে না, বই দেখতে পারবে, ডায়েরি, ইন্টারনেট, 3টা 4টা মোবাইল নিয়ে বসতে হবে সোহাগ ভাইয়ের সাথে কথা বলতে হলে, কারণ উনি যে লেভেলে মেধাবী পুরো বাংলাদেশে এরকম নাই। সোহাগ ভাইয়ের মতো ব্রেইন শার্পনেস পুরো বাংলাদেশে নাই। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ গাইস, এখানে তেল না, এটা একদম আল্লাহর কসম সত্যি কথা। উনার যে ব্রেইন যে স্পিডে চলে শাহরুখ খানের মতো, মানে অন্য লেভেলের তার শার্পনেস, অ্যামেজিং সোহাগ ভাই, মানে সেলস মারতেছে আর মারতেছে ভাই। এইবার একটু সেলসের ভিতরে ঢুকি। আর দর্শকদের জন্য আমরা জানাই রাখি, অলরেডি আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন, ডন ভাইয়ের সম্মানে আমরা একটা প্রোমো কোড ক্রিয়েট করেছি, ডন 19। এই প্রোমো কোডটা আমাদের কালীন যদি আপনারা ইউজ করেন, আপনারা 5% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। সো ডন ভাইয়ের সম্মানে আমাদের এই প্রোমো কোড, সো আপনারা এই প্রোমো কোড ইউজ করে বই পারচেজ করেন, ইউ উইল গেট এক্সট্রা বেনিফিট, এক্সট্রা ডিসকাউন্ট। ডন ভাই, আমরা এবার একটু সেলসের আরেকটু ভিতরে যদি ঢুকতে চাই, যে মানে আপনি কিছু সেলসের কিছু বা নাম্বার 1 কিছু হ্যাকস, যে সেলসে ভালো করার জন্য কি করার বিষয় আছে, কি কি জিনিস খেয়াল রাখা দরকার, এন্ড সেলসের যে ডিফিকাল্টি, সেলস করা তো একটা কাইন্ড অফ খুব চ্যালেঞ্জিং একটা জিনিস, এই চ্যালেঞ্জটাকে কিভাবে আসলে ওভারকাম করা যায়, তো এই বিষয়টা যদি একটু বলেন আর কি। আসলে আমি একটা কথা বলবো যে ভাই, মানে জীবনে বড় হতে হলে অনেক হার্ড ওয়ার্কিং হইতেই হবে। এবং হার্ড ওয়ার্কিং মানে কি আমি বোকার মতো হার্ড ওয়ার্ক করবো? আসলে তা না, স্মার্ট ওয়ার্কিং হতে হবে, মানে হার্ড ওয়ার্কিং উইথ স্মার্ট ওয়ার্কিং, ঠিক আছে? এখন এই স্মার্ট ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, ওটা হচ্ছে সিনসিয়ারিটি। হ্যাঁ, সিনসিয়ারিটি বলতে আমি কি বুঝাচ্ছি, যে মনে করেন আমাদের কথায় কথা আমাদের কারেন্ট চলে গেছে, এখন আমি কি বসে থাকবো? আমি কি বলবো কারেন্ট গেছে, আমার এখন কি করা আছে আমি জানি না, নাকি আমি যেভাবে হোক সামহাও চেষ্টা করবো টু শো অ্যাবসলিউট সিনসিয়ারিটি। তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখবেন, আপনার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে, আপনার কর্পোরেট লাইফে, সেলসে গিয়ে হোক, মার্কেটিং এ গিয়ে হোক, আপনি খালি বাধার সম্মুখীন হবেন আজীবন, মানে একটা মৃত্যু আগ পর্যন্ত আপনি কখনোই খুব শান্তিতে থাকতে পারবেন না, বিকজ লাইফ ইজ অল অ্যাবাউট প্রবলেম সলভিং। তো সেলসের ক্ষেত্রে প্রবলেমটা অনেক বেশি হয়। কেন? বিকজ সেলস আমরা এমন একটা প্রফেশনে যেখানে প্রোডাক্টটা আমি বানাই না, প্রোডাক্ট বানায় প্রোডাকশন, প্রোডাক্টটা আমি আনি না, প্রোডাক্ট আইনা দেয় সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্ট করা, ওয়্যার হাউসে থাকে ডিলার। হ্যাঁ, প্রোডাক্টটা কিনেও হচ্ছে আমার আত্মীয় না, কিনে একজন দোকানদার থেকে কিনে হচ্ছে একজন কাস্টমার, অথবা আমার থেকে কাস্টমার হয়তো কিনে, আমি যদি হাই এন্ড কর্পোরেট সেলস হই, লাইক রিয়েল এস্টেট বা গাড়ি হোয়াট এভার। হ্যাঁ, তো সবকিছু মিলেই যেহেতু অন্য মানুষের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্সি, এই কারণে সেলস উইল অলওয়েজ বি আ মোর প্যারাদায়ক জব। মানে ইটস নট যে আমি এটা বানাইলাম, আমি এটা বিক্রি করলাম, ইটস নট দ্যাট, বা আমি পড়ালাম যেমন আমি যেটা করি, ইটস নট দ্যাট।
সেলস হচ্ছে টোটালি থার্ড পার্টি জিনিসটা নিয়ে আমার এটা বেচতে হচ্ছে। এবং মাঝে মাঝে মার্কেটিং এ যে প্রমোশন গুলো চলে, মাঝে মাঝে না মানে অল দ্য টাইম যে প্রমোশন গুলো চলে, যে ট্রেড অফার গুলো চলে, যে প্রোডাক্ট প্যাকেজিং যে চলে, টিভিতে একটা অ্যাড চলতেছে, একটাও আমরা বানানো না। সো হতে পারে যে আমি কমপ্লিটলি অপোজড টু দ্য ডিরেকশন দ্য কোম্পানি ইজ গোয়িং, বাট আই হ্যাভ টু সেল দিস পেন, এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যায়। সো এখানে আমরা যেটা করে থাকি, সোহাগ ভাই আপনি অনেক ভালো করে জানেন যে পুরো পৃথিবী জুড়ে আমাদের একটা খুব ফেমাস সেলস ফানেল আছে, আমরা সেলস ফানেল বলি এটাকে। তো সেলস ফানেল মানে কি? মানে হচ্ছে আপনার ফানেলে, মানে যে তেল ঢালি না, হ্যাঁ, ফানেলে যদি 100 জন কাস্টমার থাকে, আলটিমেটলি একজন কাস্টমার প্রোডাক্টটা কিনবে। তার মানে 100 জনকে আমরা বলি প্রসপেক্টিং বা পোটেনশিয়াল কাস্টমার, হ্যাঁ, মোর লাইকলি টু বাই দ্য প্রোডাক্ট। আবার 100 জনের ফানেলে ঢোকার আগে হয়তো 1000 জনের অ্যাওয়ারনেস লাগবে, যে 1000 জন যদি আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস নিয়ে জানে, তাহলে 100 জন হয়তো ইন্টারেস্টেড হবে প্রোডাক্ট এন্ড সার্ভিসেসে, আলটিমেটলি একজন প্রোডাক্ট এন্ড সার্ভিসটা কিনবে। তো একজন যদি 100 জনের মধ্যে কিনে, তার মানে আপনার স্ট্রাইক রেট বা সাকসেস রেট, হ্যাঁ, অথবা আপনার কনভার্সন রেশিও যেটাকে বলে হচ্ছে 1%, রাইট? তো এটা আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি। সোহাগ ভাই অনেক উপরে খেলে, হ্যাঁ, বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে খেলে, তো এটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা 7টা স্টেপ ফলো করে থাকি। তো স্টেপের প্রথম, আমার স্ক্রিনেও স্টেপগুলো আছে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করেই দেখাচ্ছি, তাহলে আপনারা আরো ইজিলি দেখতে পারবেন। কি আমি একটু অ্যাডমিনকে বলবো যে স্ক্রিন শেয়ারটা যদি একটু স্ক্রিনে দেয়, অ্যাডমিন একটু স্ক্রিন শেয়ার। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি, এটা খুবই ইজি, আমাদের 7টা স্টেপ। তো প্রথম স্টেপ হচ্ছে প্রসপেক্টিং, অর্থাৎ সবাই তো আপনার থেকে কিনবে না, হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স। নাম্বার 2 হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ ওই টার্গেট অডিয়েন্সের নিডস কি, ওয়ান্টস কি, কিভাবে আপনার প্রোডাক্টস ওই নিডস এবং ওয়ান্টসটাকে ফুলফিল করছে। থার্ড হচ্ছে নিড অ্যাসেসমেন্ট, মানে একই কথা আমি যেটা মাত্র বললাম, ওইটাই কোয়ালিফাইং স্টেজ বা নিড অ্যাসেসমেন্ট স্টেজে থাকতে পারে। তবে নিড একটু এটা, হ্যাঁ, তবে নিড অ্যাসেসমেন্ট স্টেজ আরেকটা যেটা হয় যে কাস্টমারের যত আমরা মানে যত কাছে যেতে পারি, তত আমরা বুঝতে পারি যে ওর নিডটা আরো কি। মাঝে মাঝে বাইরে থেকে মনে হয় ডিফারেন্সটা এইভাবে বলতে পারি, যেমন ধরেন কোয়ালিফাইং লিড, যেমন ধরেন আমাদের একটা প্রোডাক্ট আছে হচ্ছে প্রহরী, যে ভেহিকল ট্র্যাকিং করে। তো কোয়ালিফাইং মানে এই স্টেজটা তো হইতে পারে তার গাড়িই নাই, তো আমার কাছে সে আসছিল, সে আমার হয়তো তার বাইক আছে, সো জেনে যে বাট আমি বাইকেরটা হয়তো বেচি না, তাহলে প্রথম ওই স্টেজে বাদ পড়ে গেল কোয়ালিফাইং, যে না, হি ইজ নট দ্য রাইট কাস্টমার বিকজ তার গাড়ি নাই, আমি তো গাড়ির জন্য সেল করি। এরপরে হ্যাঁ, নিড অ্যাসেসমেন্ট। এখানে কিন্তু আমি একজন প্রসপেক্টিং, হ্যাঁ, বিকজ আমি একটা নতুন গাড়ি নিতে পারি, তো আমি আগে এক ট্র্যাকার একটা ফালাই দিয়ে আপনার ট্র্যাকার, যেটা আপনার কোম্পানি, আমি আপনার ট্র্যাকারটা নিব। হ্যাঁ, মানে ঠিক আছে, আমি সেলও করে ফেললাম, তাই আমি একটা একটা বেচা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকে লাইভে একটা বেচা ফেললাম। সেই জন্যই টেনে আনলাম ওই প্রসঙ্গটা, সেই জন্যই টেনে আনলাম, ধারণা করতেছিলাম। যাই হোক, হ্যাঁ ভাই বলো, নিড অ্যাসেসমেন্ট। হ্যাঁ, নিড অ্যাসেসমেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের সেলস পিচ, অর্থাৎ আমরা গিয়ে বলবো যে স্যার আমাদের প্রোডাক্টস এবং সার্ভিসেস এরকম আছে, ডেমো আপনি এসে দেখেন, আপনি গাড়িটা কিনতে গেলে গাড়িটা চালিয়ে দেখেন, আপনি 1 মাস ইউজ করেন। যেমন নেটফ্লিক্সকে বলি হানি ট্র্যাপ। হ্যাঁ, হানি ট্র্যাপ মানে কি? হানি ট্র্যাপ মানে হচ্ছে যে আপনাকে প্রথমে লোভ দেখাবে যে ফ্রি 1 মাস, তো ফ্রি 1 মাস দেখতে গিয়ে এমন মধু খাইতে যায় বাড়াতে পারবেন না ওখান থেকে, একদম ট্র্যাপ। যেটা আমার ক্ষেত্রে ঘটছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ভেরি গুড প্রোডাক্ট। আই লাভ নেটফ্লিক্স এন্ড আই থিংক ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং ওদের মডেলটা। তো সেলস পিচ এবং ডেমো, যেটা মাধ্যমে দেখবে যে প্রোডাক্ট ঠিক আছে নাকি বা ওদের ম্যাচ করে নাকি। এরপর এখানে হচ্ছে প্রপোজাল দেওয়া, আমরা বলি না যে অফিস থেকে প্রপোজাল পাঠাচ্ছি, অবজেকশন হ্যান্ডেল করা, তাদের অনুযায়ী কাস্টমাইজ করা, তারা যেটা চাচ্ছে ওভাবে দেওয়া, এবং একদম শেষে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে ক্লোজিং দ্য ডিল। ক্লোজিং দ্য ডিলটা খুব ইম্পর্টেন্ট। কেন? মনে করেন আমার ধরেন একটা ট্রেনিং প্রোগ্রাম পেতে হলে 2-3টা মিটিং করতে হয়, 100 বার মডিউল চেঞ্জ করতে হয়, দিতে হয়, আসতে হয়, যেতে হয়, বাট আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় অনেক ক্লায়েন্ট কাজটা আলটিমেটলি দেয় না। কেন দেয় না? এটা ওদের ইচ্ছা, ওরা জানে, অদ্ভুত একটা বিষয়, কেন দেয় না, বা কম্পিটিশনকে দিয়ে দেয়, আমি চেয়ে চেয়ে দেখি। এখন প্রবলেমটা হয়ে যায় যে সবই ঠিক আছে, ক্লোজিং হয় না, তাই না সোহাগ ভাই? এটা একটা বিশাল ইস্যু। হ্যাঁ, ক্লোজিং এর ব্রায়ান ট্রেসির একটা বই আছে, যের মধ্যে 250-র মতো ক্লোজিং টেকনিক, সে জাস্ট ওই বইটা শুধু ক্লোজিং নিয়ে। আর যাই হোক, আমি তো এটা জানি না, ব্রায়ান ট্রেসির যে ক্লোজিং নিয়ে বই আছে এটা আমি জানি না। ব্রায়ান ট্রেসি না হলো কেউ একজন, তার কাছাকাছি প্রোফাইলের শুধু ক্লোজিং নিয়ে একটা বই আছে।
আচ্ছা সাদি ভাই, এই বইটা যেটাই হোক, এই বইটা একটু আমাকে পাঠিয়ে দিয়েন, আই উইল পে ক্যাশ অন ডেলিভারি। সেলসের আমি 3টা বই সাজেস্ট করব, যে 3টা আমার পার্সোনাল ফেভারিট, এটা আমি সেশনের লাস্টের দিকে ইনশাআল্লাহ শেয়ার করব। আচ্ছা, ওটা তো ফাটাফাটি বই আছে, টেনশন নিয়ে। হ্যাঁ, আমি তাহলে একটু শেষ করি। এবং ক্লোজিং দ্য ডিল মানে হচ্ছে ওই তো কাস্টমারের সাথে নেগোশিয়েট করে কাস্টমারের প্রাইস, কোয়ালিটি, কাস্টমারকে অফার দিয়ে এটাকে কমপ্লিট করা। এখন ক্লোজিং নিয়ে আমি একটা টেকনিক বা একটা কথা একটু বলতে চাই, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন রিসেন্টলিও আমার সাথে এটা ঘটেছে, একটু মন দিয়ে আমার কথাটা শুনবেন। এই কথাটা, সবাই গিয়ে ক্লোজিং এ হয়তো প্রাইস কম্পিটিশন করে, হ্যাঁ, কিন্তু আপনার বুঝতে হবে যে সব সময় হয়তো প্রাইস কম্পিটিশনটা প্রযোজ্য না। স্পেশালি আমি যে ধরনের প্রোডাক্ট বিক্রি করি, খুবই অল্প, খুবই নিশ বাট ভেরি এক্সপেন্সিভ পার প্রোডাক্ট বা পার ডে, যদি আমাদের ট্রেনার, আমাদের লেভেলের ট্রেনারদের কেউ বুকিং করতে চায়, সো ওইখানে কিন্তু প্রাইস থেকেও অন্যান্য জিনিস আছে। সো আমি যখন দেখি যে ক্লায়েন্ট আরো 2-3 জন ট্রেনারের সাথে হয়তো কথা বলছে, তখন আমি যেটা বলি যে ক্যান আই অফার ইউ 1 hour ফ্রি সেশন 1 month আফটার আওয়ার প্রোগ্রাম। অর্থাৎ আমার প্রোগ্রামটা নিলো, এটা কিনলো, প্রোগ্রামটা সারাদিন হলো, হওয়ার পর আমি পরবর্তীতে 1 মাস পর একটা ফ্রি সেশন ওদেরকে নিব, যেটা ওরা জানে যে আমার 1 ঘন্টার একটা ফ্রি সেশন পেতে হলে ওদেরকে আরেকটা টাকা দিতে হয় বা হবে, ওইটা আমি ফ্রি অফার করলাম। এবং ওই 1 মাস আমি পার্টিসিপেন্টদেরকে একটা হোমওয়ার্ক দিলাম এবং কিছু ফলো আপ করলাম। এটাতে আমার কস্ট আছে, ম্যান আওয়ার যাবে, বাট তারপরও ইট ইজ মাচ বেটার দেন নট গেটিং দ্য ডিল এট অল। অর্থাৎ পুরো ব্যবসা হারানোর চেয়ে এটা খুবই ভালো। সো অনেক সময় আমি দেখি যে ওরা বলে, ও ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। অনেক সময় এমন হয় যে আউটডোর টিম বিল্ডিং হচ্ছে, ও দুটো ট্রেনারের সাথে কথা বলছো, ভেনুর সাথে কথা বলছো, আমি বললাম যে আপনি কোন ভেনুর সাথে কথা বলছেন, ধরেন বললো সারা রিসর্ট বা ব্র্যাক সিটিএম, আমি বলি যে আপনি মাইন্ড করবেন যদি আমি একটু ওদের সাথে কথা বলে আপনাকে একটা ডিসকাউন্ট ম্যানেজ করে দিই? অবাক হয়ে যায়, মানে কেমনে তুমি ম্যানেজ করবা? আমি করবো, বিকজ আই ক্যান, বিকজ আমার ওদের সাথে সম্পর্কটা আছে। বলে দেখা যায় যে ওকে যে লাস্ট যে রেট দিছে, এর থেকেও আমি ভেনুর সাথে কথা বলে রেট আরো কমায় ফেললাম। একই ভেনু, একই সব একই, একটু কমায় ফেললাম, অল্প। ওই কমায় ফেলানোর পর ও অবাক হয়ে যায় এবং ও তখন বলে যে, ও ডন, তুমি তো আমাকে একটু হেল্প করছো, আমার রেট কমাই দিচ্ছ, আচ্ছা ঠিক আছে, কাজটা তোমাকেই দিলাম। তো দেখেন 100% লিগাল ওয়েতে জাস্ট মানুষের মন জয় করে তার উপকারে এসে তার প্রবলেমটাকে বুঝে, যে মাঝে মাঝে কস্ট, মাঝে মাঝে প্রেস্টিজ, মাঝে মাঝে সে বেশি অফার চায়, বেশি ভ্যালু চায়, বেশি আন্তরিকতা চায়, ওই জিনিসটাকে বলেই কিন্তু ক্লোজিংটা, হ্যাঁ, ক্লোজিংটা করে ফেললাম। এবং একদম শেষে হচ্ছে ফলো আপ করা, ফলো থ্রু করা, রিপিট বিজনেস। অনেকে আমাকে জিজ্ঞেস করে, এই তোমার রিপিট কাস্টমার পার্সেন্টেজ কত? রিপিটে যাওয়ার আগে ভাই আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে ডন ভাই আসলে এত দাম একটা কথা বলছে, আপনারা অ্যাকচুয়ালি হয়তো অনেকে ফলো করতে পারছেন, অনেকে ধরতে পারছেন কিনা কত দামি। আমি এই জন্য একটু আবার ফ্লোরটা নিলাম, যে আমি আমার পিপলদেরকে অনেক সময় হয় যেটা, তারা যে বলে যে ভাইয়া আমাদের প্রোডাক্ট ওনারা বলছে যে না এটা দাম বেশি, এটা এই, এটা সেই, এটার এই নাই সেই নাই ইত্যাদি ইত্যাদি, যে কারণে সেলস করতে পারি নাই। আমি ওদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ধরা যাক যে ওই লোকটা যদি তোমার আপন বড় ভাই হইতো, তাইলে কি এই প্রোডাক্টটা তুমি সেল করে আসতে পারতে কিনা? ভাই তো সেটা তো পারতামই, আমার নিজের ভাই হলে যাই হোক না কেন দাম একটু বেশি কম, আমরা তাইলে তুমি আপন ভাই বানাও, সেই লেভেলে তুমি রিলেশনশিপটা উঠাও, এইটা তোমার চ্যালেঞ্জ। হ্যাঁ অ্যাবসলিউটলি, না আমি এটাই বলছি যে ওটাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি জাস্ট রিসেন্টলিও এই কাজটা করেছি। এখন যদি ওই আমাকে কাজটা নাও দেয়, বাট ক্লায়েন্ট একটা অব্লিগেশনে থাকবে যে ডন কিন্তু আমার ভেন্যু প্রাইস কমাইছে, ওই কাজটা দিলাম, খারাপ কাজ করলাম, ও এখন অব্লিগেশনে থাকুক, ও আমার উপরে চেতে থেকে বা নেগেটিভ না থেকে যদি একটু সফট থাকে, অব্লিগেশনে থাকে, এটা অলওয়েজ বেটার হয়। তো এই আর কি, তো এটাই আমি বলছি। এবং একদম শেষে হচ্ছে যেটা বললাম, ওই যে ফলো আপ করা, রিলেশনশিপ মেনটেন করা, হাই হ্যালো করা, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা, ভিজিবল থাকা। আমি মনে করি যে ভিজিবিলিটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড কে হতে পারে? কোকা কোলা অথবা অ্যাপল। তো ওরা কেন অ্যাডভার্টাইজিং দেয়, কেন সোশ্যাল মিডিয়া স্পেন্ড করে, কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেয়? ও কি পাগল? ও পাগল না, ও জানে যে আপনি ঘুরে ফিরে একটু গরম লাগলে বিরিয়ানি খাইলে কোক খাবেন, ও জানে এটা। আপনার অ্যাপল ফোন বা আইফোন বা ম্যাক কিনবেন, ও জানে, বাট ও আপনার টপ অফ দ্য মাইন্ডে থাকতে চায়, যেটাকে বলে টপ অফ দ্য মাইন্ড রিকল। তো আই থিঙ্ক দিস আর সাম অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। এবং সোহাগ ভাইয়ের উদাহরণটা নিয়ে আমি আরেকটা কথা বলবো আপনাদের সবাইকে, যারা সেলসে আছেন বা নাই। এবং সোহাগ ভাই তো বলছে যে ঘুরে ফিরে আমরা সবাই কিন্তু কিছু না কিছু, কাউকে না কাউকে বেচতেছি। We are always doing some sort of sales. Even আমার ওয়াইফ আমাকে এসে আজকে বলতেছে নতুন পর্দা লাগাবে, খরচের কথা শুনেই তো আমি তাকাই না, আমি অন্যদিকে তাকাই আছি। তো সেও কিন্তু আমাকে, I'm just joking, so সেও কিন্তু আমাকে সেলস করার চেষ্টা করতেছে,
যে কেন একটা নতুন পর্দা কিনলে ভালো হবে, হ্যাঁ, যে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। তো শি ইজ অলসো সেলিং, আই এম অলসো সেলিং, উই আর অল আর সেলিং সাম ব্লাডি প্রোডাক্ট, ওকে। তো যদি তাই সত্য হয়, তাহলে আমি একটা কথা আপনাদেরকে লাস্ট বলে রাখি, ওটা হচ্ছে সব সময়ই মনে হবে যে আমার প্রোডাক্ট থেকে কম্পিটিশনের প্রোডাক্ট বেটার, আমার প্রাইসিং থেকে কম্পিটিশনের প্রাইসিং বেটার, আমার অফার থেকে কম্পিটিশনের প্রাইসটা বেটার। এটা অলওয়েজ মনে হবে, বিকজ অজুহাত দেওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ কাজ। বাট অ্যাজ সেলস পিপল আপনার বুঝতে হবে যে আপনার যে প্রোডাক্ট, দ্যাট ইজ হোয়াট ইট ইজ, ইট ইজ হোয়াট ইট ইজ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। এবং এটাই আপনার বিক্রি করতে হবে। আপনি সেলস টিম বলে ভাবতে পারেন এটা ভালো না, অফার ভালো না, আমি তো এন্টারপ্রেনার, আমার তো ব্যবসা ফালা রেখে অন্য কোথাও যাওয়ার উপায় নাই, আমার তো আমার প্রোডাক্টে বিক্রি করতে হয়, রাইট? সো আপনাদেরকে ওই মাইন্ডসেটে আসতে হবে যে আমার প্রোডাক্ট এটাই, এবং এই প্রোডাক্টটা আমার বেচতে হবে, এটা সাদা না হয় কালো কেন হইলো না, এটার দাম 10 টাকা কেন 8 টাকা হওয়া হচ্ছে, এইসব কথা বলে লাভ নাই। ইউ হ্যাভ টু গো এন্ড গেট ইট ডান। দেয়ার আর পিপল যারা আপনার এই প্রোডাক্টের সাথে ফিট করে, কারণ পৃথিবীর সব মানুষ সবাই একটা জিনিস কেনে না, দেয়ার আর ডেফিনেটলি পিপল। সো আমার সেলস মিস্ট্রি একটা বড় জিনিস হচ্ছে যে টু ফাইন্ড আউট দোজ পিপল যারা সুইটেবল টু বাই মাই প্রোডাক্ট, রাইট? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আই মিন সাচ আ, মানে বুঝছেন, আমি ইদানিং তো আপনি জানেন সোহাগ ভাই, আমি কোনো লাইভে আর যাই না, আমি এবং আইমান কোনো লাইভে যাই না, বা তারপরও কিছু কিছু লাইভ করতে হয় বেসড অন কে রিকোয়েস্ট করছে। তো এই দেখেন আপনার সাথে লাইভটা করে আই ফিল সো গুড, বিকজ এই যে মানে যে জেলটা আমাদের, এই যে পিক করে করে উল্টা আপনি ভ্যালুয়েট করতেছে, ইটস সো নাইস সোহাগ ভাই। জি, না, থ্যাংক ইউ সো মাচ ভাই। এরপরে আমি যে জিনিসটা একটু জানতে চাই সেটা হইতেছে যে এই যে বর্তমানে ধরেন প্রযুক্তি এবং সবকিছু আসার ফলে তো সবকিছুর মধ্যেই একটা চেঞ্জ আসতেছে। সো সেলস এর জায়গাটাতে আপনি এই জায়গাটা কিভাবে দেখেন যে আজ থেকে 20 বছর আগে যখন ওইরকম টেকনোলজি ছিল না, তখনকার যে সেলস এর টেকনিক এন্ড প্যাটার্ন এন্ড স্ট্র্যাটেজি, সেটার সাথে বর্তমানে সবকিছু টেক বেসড, তাই না, কমিউনিকেশন এন্ড এভরিথিং, এখানে আপনি চেঞ্জটা কিভাবে দেখেন? সো বেসিক্যালি ফিল্ডের দিকে আমি দুইটা পার্সপেক্টিভ একটু বলবো। তো ফিল্ড সেলসে যেটা চেঞ্জেস হয়ে যাচ্ছে এবং যাবে এবং হয়ে গেছে, যে মাল্টিন্যাশনাল এই পদ্ধতি অলরেডি অবলম্বন করে ফেলছে, এটা হচ্ছে যে ডিজিটালাইজেশন। অর্থাৎ আপনি দোকানে যাবেন, মাথা চুলকাবেন, কলম দিয়ে মেমো কাটবেন, ওই দিন শেষ। এখন দোকানদারের কাছে একটা ট্যাব থাকবে, ওই দোকানদার ট্যাবে ডিরেক্ট অর্ডার দিবে, সব অর্ডার সেন্টারে আসবে, অটোমেটিক একটা মানে ইমোশনাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা ক্যালকুলেট হয়ে যাবে যে কত অর্ডার পড়তেছে অ্যাপ্রক্সিমেটলি, এবং দিন শেষে কত অর্ডার পড়বে। অটোমেটিক ওটা ফ্যাক্টরি এবং ওয়্যার হাউসের হিট চলে যাবে, যে ওয়্যার হাউসে কতটুকু মাল আছে এবং কতটুকু নাই, এবং যতটুকু আছে বা নাই ওই হিসাবে ফ্যাক্টরিতে অর্ডার চলে যাবে যে কতটুকু মাল প্রোডাকশন করতে হবে কবের মধ্যে, রাইট? সো এই পুরো জিনিসটা অটোমেটেড হয়ে যাবে, এবং ওই ক্যাশ ম্যানুয়ালি নেওয়া টাওয়া এগুলোও বন্ধ হয়ে যাবে। টোটাল ডিজিটালাইজেশন of the product and services in the field retail environment, এবং রুরাল বাংলাদেশেও অল ওভার বাংলাদেশে এই জিনিসটা ঘটে যাবে। অলরেডি ইউনিলিভার এবং বিএটি মতন বড় মাল্টিন্যাশনালরা এগুলো শুরু করছে, এবং লোকাল কোম্পানিগুলো শুরু করছে, এবং করতেই হবে, বিকজ এটাতে কন্ট্রোল আসলে বরং ভালো, তাই না? কারণ তাদের কাজের পেইটা প্যারাটা একটু কমে যাচ্ছে, তাই না? মানে মূল কাজটা যেটা যে মানুষ কনভিন্স করা, সেই স্কোর জায়গাটা তারা ফোকাস করলো, বাকি খুচরা কাজগুলো ইজি হয়ে যাচ্ছে, তাই না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো এটা গেল ফিল্ডের জায়গায়। রাইট নাও যেমন টেলিসেলস টিম কিন্তু এখন হচ্ছে কি, ফোনে আগে কথা বলতো তো প্রচুর, এখন কিন্তু মানে চ্যাটে চ্যাটে কিন্তু আরো ফাস্টার, মানে ফোনে আর কতজনের সাথে কথা বলা যায়, ফোনে কথা বলার মানে রিয়েল টাইম অনেকে ফোনে পাওয়া যায় না। সো আমরা কিন্তু এখন হেভিলি হোয়াটসঅ্যাপ এন্ড এভরিথিং ইউজ করতেছি, যেটা আমরা দেখতেছি বেনিফিট দিচ্ছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলবো যে ওরা একটা নতুন কোম্পানি, আমি নাম বলতে যাচ্ছি না, কোম্পানিটা ভালো, মানে কোম্পানিটা ওরা দুধ, তারপর রসমালাই, তারপর আপনার ঘি এবং ওই যে দই এগুলো বিক্রি করে, হ্যাঁ। তো আমাকে ফোন করে বলতেছে, স্যার এরকম অফার ছিল, 3টা দাম এত, আপনি 1000 পাচ্ছেন, হ্যান ত্যান। তো আমি বললাম ওকে ওকে। তো ও আমাকে হোয়াটসঅ্যাপে ছবি সহ পাঠিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, হোয়াটসঅ্যাপে এসে সুন্দর আমাকে ছবি পাঠিয়ে দিল, এন্ড I was so impressed with their marketing. ওই ইমপ্রেসড হয়ে কিন্তু আমি একটা অর্ডার প্লেস করছি, নট বিকজ আই নিডেড দ্য প্রোডাক্ট, বুঝছেন? মানে দই তেমন প্রোডাক্ট না যে মাস্ট হ্যাভ, দই বা রসমালাই বা ঘি। আমি ওদের দিকে ও ফোন দিচ্ছে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করছে বলে I was so happy, and I ordered, and then I found product to be very good. I reordered for my mother, আমি আম্মাকে পাঠাইছি, and then I reordered again for myself. তো 1-1.5 মাসের মধ্যে আমি 3বার অর্ডার দিয়ে দিলাম একই প্রোডাক্ট। হ্যাঁ, সো এটাই বুঝাচ্ছি যে টেকনোলজি ইউজ করতে হবে, টেকনোলজিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বলার কোনো, অ্যাডপ্ট করতে হবে।
হ্যাঁ যে আমার চাকরি চলে গেল কি নাই, ভাই আপনার স্কিল সেট না থাকলে চাকরি এমনিও যাবে অমনিও যাবে, সেগুলো বলে লাভ নাই। ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট, বি হাইলি অ্যাজাইল। অ্যাজাইল হওয়া মানে খাপে খাপ, হ্যাঁ খাপে খাপ বসে থেকে রিস্ট্রাকচার করে নেওয়া। এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা সেলস পিপলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সেলসে তো হয় ক্রমাগত এফোর্ট দিচ্ছে এন্ড দেন রেজাল্ট আসতেছে না এন্ড দেন দে বিকাম ফ্রাস্ট্রেটেড। এটা তো একেবারে একদম 100 একটা কেস। এই যে সেলস ফ্রাস্ট্রেশন, এটাকে কিভাবে হ্যান্ডেল করেন? এই ক্ষেত্রে আপনার কোনো টিপস বা মানে আপনি নিজেকে কিভাবে সেই জায়গা থেকে মানে আবার কামব্যাক করেন? ওই যে আমি যেটা বললাম যে প্রথমেই বাস্তবতাটা আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? প্রথমত আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স এন্ড সার্কেল অফ কনসার্ন, সোহাগ ভাই আমার প্রিয় টপিক, যে আমাদের কন্ট্রোলের বাইরে যে জিনিসগুলা ওইখানে ফোকাস করা যাবে না। মানে এখন ধরেন মুষলধারে বৃষ্টি পড়তেছে বা আমার একটু আগে কারেন্ট চলে গেছে, এখন এইটা নিয়ে হাই হুতাশ করে লাভ নেই। রাদার ইউ শুড ফোকাস অন হোয়াট ইউ ক্যান ডু উইদিন ইউর লিমিটেশন, অর্থাৎ আপনার বাধা বিপত্তির মধ্যে দিয়েই এটাকে পাশ কাটিয়ে আপনি কি করতে পারেন, যেটা আপনি করতে পারেন আপনার কন্ট্রোলের মধ্যে, যেটা কন্ট্রোলের বাইরে ওটা নিয়ে হাই উতাস করা, স্ট্রেস করা যাবে না। তো দেখেন আমাদের সেলসে একদম প্রথমে আমি যেটা বলেছি যে এভরিথিং ইজ ইন আ সেলস ফানেল, তার মানেই হচ্ছে যদি একজন কাস্টমার আপনাকে ইয়েস বলে 99 জন কাস্টমার আপনাকে নো বলবে, এবং এই 99 এর মধ্যে অনেকেই আপনাকে খুব বাজেভাবে নো বলবে, হাসবে, অপমান করবে, বের করে দিবে, এবং এটাই বাস্তবতা। আপনি বিশ্বাস করেন রাইজ অ্যাবাভ অল আমি একটা প্রোগ্রাম করি যেটার জন্য আমার স্পন্সরশিপ খুঁজতে হয়, মানে আই অ্যাপ্রোচ গত বছর 50 কোম্পানিজ টু স্পন্সর রাইজ অ্যাবাভ অল। আই সোয়ার আপন গড 45 কোম্পানিজ সেড নো, 45 কোম্পানি সেড নো। বাইরে থেকে দেখে মনে হতে পারে আগে ডন ভাই কি নেটওয়ার্ক, আগে ডন ভাই কর্পোরেট লোকদের সাথে কি খাতির, বাট 45 of them said no, 5 only said yes, এর মধ্যে 1 only gave title and the program was successful and we made money, but 45 টা নো খাইতে কিন্তু খুব কষ্ট হয় এবং খারাপ লাগে। এই জায়গাটা আমি যোগ করবো যেটা যে আমার যে 3টা বই আমি সাজেস্ট করতে চাইছিলাম তার মধ্যে একটা নাম এখন বলে ফেলি, যেটা আমি পার্সোনালি আমি নিজে খুব বেনিফিটেড হয়েছি। খুবই ছোট্ট একটা চিপা বই, বইটার নাম হচ্ছে গো ফর নো, গো ফর নো, এবং আমি ইন্টারনাল আমার লোকজন ইউজার জন্য এটাকে বাংলাও করছি। খুবই মানে পাওয়ারফুল একটা বই, এত ছোট বই এবং এত পাওয়ারফুল, এবং প্র্যাকটিক্যালি আমার লাইফে লাস্ট ইয়ার আগের ইয়ার যখন কোচিং নিয়ে বিশাল গন্ডগোল হচ্ছিল and I had to go to a lot of people and to convince them, that book really helped me. So 3টা বইয়ের নাম বলতে চাইছিলাম, যার মধ্যে একটা এটা আমি খুব সাজেস্ট করি, গো ফর নো। মানে এই যে রিজেকশন কিভাবে ইভেন আমাকে ডিপ্রেস তো দূরের কথা আর মোটিভেট করতে পারে সেটা শেখার জন্য এটা খুব ওয়ান্ডারফুল একটা বই। ডন ভাই আমি এরপর জানতে চাই হচ্ছে আপনার কোন একটা স্টোরি, আমাদের টাইম প্রায় শেষ, কেমনে 1 ঘন্টা চলে গেল বুঝলাম না, মনে হচ্ছে যে আমরা সারা গল্প করতে পারবো সোহাগ ভাই, আমি এবং আপনি, অনেস্টলি আই ফিল লাইক দিস। রাইট, আরেকদিন একটা ম্যারাথন করতে হবে, আসলে এত ছোটতে আসলে হয় না। তো ভাই আমি ইয়েতে জানতে চাই যে মানে আপনার কোন স্টোরি যদি বলেন যে এই সেলস রিলেটেড, আইদার কোন একটা খুব অ্যামেজিং স্টোরি অথবা কোন রিজেকশন হ্যান্ডলিং এর স্টোরি অথবা কোন অকওয়ার্ড স্টোরি, এনিথিং রিলেটেড টু সেলস, কোন একটা স্টোরি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বেসিক্যালি মানে ওরকম পার্টিকুলার মানে আমি একটা ক্লায়েন্টের নাম বলতে পারবো না কারণ একটু স্টোরিটা ডিফারেন্ট, তবে আমি জাস্ট একটা কথা বলি যে একটা ক্লায়েন্টকে আমি অনেকটা নিজের মধ্যে জিদ চাপিয়ে 5 বছর চেস করে কাজ পাইছি। তো ফার্স্ট ইয়ারে গেলাম, ওরা আমাকে নিয়ে হাসলো, এরপরে গেলাম আমার বই প্রথম যখন বের হলো গেলাম, বই নিল, কাজ দিল না, এরপরে গেলাম হেড অফ এইচআর চেঞ্জ হয়ে গেল। না একদম প্রথমে আমার ছোট ছোট কিছু পকেট বই ছিল যেটাকে আমি পরবর্তীতে মার্কেট করি নাই, ছোট ছোট 3টা পকেট বই ছিল, এটাকে আমি চিন্তা করতেছি এখন 3টাকে মিলিয়ে হয়তো নতুন কিছু বাই করব বা পিডিএফ করে টোকে ডিজিটাল করব, জানি না এখনো। বাট আনলিশড টু পোটেনশিয়াল ইজ মাই ফার্স্ট প্রপার বুক, প্রপার বড় বই হচ্ছে আনলিশড, যেটা রকমারিতে আমার চ্যানেলে আমার পেজে গেলে পাবেন, রকমারির ভিতরে আর কি, গোলাম সামদানি ডন। তো এটা ইংলিশ এবং বাংলা 2 ভার্সনই কিন্তু আছে, যেটা একটা অ্যাডভান্টেজ বইটার। তো যাই হোক, তো 3rd ইয়ারে গেলাম, 4th ইয়ারে গেলাম, 5th ইয়ারে গেলাম, আলটিমেটলি ওরা আসলে বাধ্য হলো
আমাকে কাজটা দিতে, এবং যখন কাজটা দিল তখন আমাকে বললো যে আসলে কাজটা দিচ্ছি, তুমি কেমন ট্রেনার কি জানি না, বাট কাজটা দিচ্ছি যে তুমি যে 5 বছর লেগেছিলা। তো আমার জীবনে এটা অনেকবার এই ঘটনা ঘটেছে যে আমি মানে লেগেছিলাম এবং কাজ দেয় নাই, যত অপমান করছে তত বেশি লেগেছিলাম, যত বেশি হাসাহাসি করছে তত ওদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে টার্গেট করে বুস্টিং মারছি যে তোকে সারাদিন দেখতে থাক আমার কাজ। হ্যাঁ, তো আমি এরকম নানা রকম মানে আমার মানে জীবনে এটা অন্যতমই যে আমি রাগ হই অনেক এবং জিদ করি, বাট রাগ জিদ করে গাছ ভাঙি না, রাগ জিদ করে আমি কাজ বাড়াই, নিজের উপরে মানে নিজেকে ইন্সপায়ার করি। হ্যাঁ, কেউ অপমান করলে তাকে আমি অ্যাটাক করবো না, আমি উল্টা তাকে প্রুফ করে দেখাবো যে লুক হোয়াট আই ক্যান ডু। এখন এটা কিন্তু আপনাদের মনে হতে পারে রন ভাই এটা তো ইম্যাচুর কথাবার্তা, বাট এটা কিন্তু আপনাকে বলার জন্য না, এটা হচ্ছে আমি নিজেকে মোটিভেটেড করি এভাবে। আজকে সোহাগ ভাই যখনই আমাকে বলবে ইউ ক্যানট ডু ইট, আমি উঠে পড়ে লাগবো জাস্ট টু শো হিম দ্যাট আই ক্যান। বাট এটা কিন্তু আমি মানুষকে এভাবে বলবো না, এটা আমি ভিতরে নিজেকে আমি চার্জটা রাখি, নাহলে আমারও মনে হয় একটু ঘুমাই, একটু শুয়ে থাকি, কোলবালিশটাকে জড়ায় ধরে মনে হয়। বাট হাউ ডু আই কিপ মাইসেলফ মোটিভেটেড, ইটস লাইক দ্যাট। সো এটাই আমি সবাইকে বলবো যে লুক গাইস, সেলস হোক আর যাই হোক, আপনার জীবনে পারসিস্টেন্স, অধ্যবসায়, লেগে থাকা, গ্রিট ইজ এভরিথিং। is everything. There is no big লোক সামলাইতে পারতেছি না আলোচনাটা কন্টিনিউ করার জন্য, বাট আমাদের আরেকটা সেশন আছে, সো আমরা দিকে যাইতে চাই। তো যাওয়ার আগে আমার নিজের লোকটা আগে মিটাই নেই, আমার বাকি দুইটা বইয়ের নাম বলি। আমি যে বইটা সবার আগে নাম বলি সেটা হচ্ছে, বইটার নাম অনেক লম্বা, আমাদের টিমের কেউ একজন যদি একটু চ্যাট বক্সে লিখে দাও ভালো হয়। হাউ আই রেজড মাইসেলফ ফ্রম ফেইলিউর টু সাকসেস ইন সেলিং। বিলিভ মি ভাই, বইটা লেখা 1930 না 40-এ, ডেল কার্নেগি এটা লিখছে, ভূমিকা লিখছে। আজ প্রায় 2020 সাল, মানে প্রায় 100 বছর হয়ে গেছে, বাট দ্যাট বুক ইজ সো রিলেভেন্ট। এবং এই বইটা প্রথম আমার আই ওপেনিং করে দিচ্ছে, মানে স্টোরি দিয়ে লেখা এত অসাধারণ একটা বই। এবং সেলস রিলেটেড আমার যত ভুল ধারণা ছিল, লাইক মানে সেলসম্যান হইতে হইলে এক্সট্রোভার্ট হইতে হবে, ভালো চাপা মারতে হবে, বক্তব্য দিতে পারতে হবে, অনেক রকম ভুল ধারণা ছিল, যেগুলো অ্যাকচুয়ালি আমি বলবো যে মানে কি নাম বলে, খুবই চিরকৃতজ্ঞ সেলসের জায়গা থেকে এই বইটার প্রতি। হাউ আই রেজড মাইসেলফ ফ্রম ফেইলিউর টু সাকসেস ইন সেলিং, এইটা এই দুইটা আর গুড ফর নত বললাম। আর সেলস ম্যানেজমেন্টের উপর একটা বই, সেলস ম্যানেজার যারা হয় তাদের জন্য একটা বই, এটা আমি খুব সাজেস্ট করি। হাবস্পট নামে একটা কোম্পানি আছে, দেয়ার ভেরি স্মার্ট কোম্পানি, এমআইটি 3জন ইঞ্জিনিয়ার মিলে করছে, ওদের মধ্যে একজন হচ্ছে মার্ক রবার্টস, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাট ও হচ্ছে ওখানকার হেড অফ সেলস, এবং ওরও জার্নি হচ্ছে যে সেলস উইল বি নো মোর আর্ট, ইট উইল বি সায়েন্স, এভরিথিং উইল বি প্রেডিক্টেবল। সো বইটার নাম হচ্ছে হলো সেলস এক্সিলারেশন ফর্মুলা। সেলস এক্সিলারেশন ফর্মুলা, এই তিনটা বই এখন কোনোটা বাংলা নাই, বাট হচ্ছে যে আই হাইলি রিকমেন্ড যে যারা সেলস প্রফেশনে আসতে চান, লিটারালি সেলস রিপ্রেজেন্টেটিভ না, এভরিওয়ান ইজ সেলসম্যান, এই তিনটা বই, মানে 3 নাম্বারটা যেটা সেলস এক্সিলারেশন যদি বাদও দেই, গো ফর নো আর হাউ আই রেজড না মার্ক রবার্টস, হ্যাঁ, সো হাউ আই রেজড আর গো ফর নো, এই দুটো আমি বলবো প্রত্যেকটা মানুষের পড়া উচিত, বিকজ এভরি সিঙ্গেল পারসন ইজ এ সেলস পিপল। সো সেই জায়গা থেকে বলবো এভরিওয়ান শুড রিড দিস বুক, মানে অ্যাবসলিউটলি অ্যামেজিং যদি মানুষ একটু বুঝে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। তো যাই হোক, এখন আপনার জায়গা থেকে আমি লাস্ট যে কোয়েশ্চেনটা করতে চাই, যে আদার দ্যান সেলস, মানে ইনক্লুডিং এভরিথিং, মানে আপনার লাইফে বই তো ডেফিনেটলি, মানে দেয়ার আর নট এ সিঙ্গেল পিপল যারা লাইফে বিশাল কিছু করছে এন্ড পড়ালেখা করে নাই, বই পড়ে না, সো ডেফিনেটলি ইউ রিড এ লট অফ বুকস। সো আপনার জায়গা থেকে আপনি একটু লাস্ট প্রশ্ন হিসেবে, এটা আমার প্রশ্ন, যে একটু বলবেন কিনা যে মানে আপনি কি কিছু বইয়ের নাম বলবেন কিনা যেগুলো আপনার লাইফে বড় ইমপ্যাক্ট ফেলছে? জি, আমি আসলে বইগুলো আমার সামনে নিয়ে এসেছি, এবং নেপোলিয়ন হিলের থিঙ্ক এন্ড গ্রো রিচ, যেটা কিনা হচ্ছে মানে যে ফাদার অফ মোটিভেশন হচ্ছে নেপোলিয়ন হিল। এবং আপনি জানেন যে আমি একটা ফর্মুলাতে খুবই বিশ্বাস, এটা হচ্ছে ইকাগাই, জাপানিজ ফর্মুলা অফ লিভিং আ পারপাসফুল মিনিংফুল লাইফ। ইনফ্যাক্ট ইকাগাই দিয়ে আমি এত বেশি প্রভাবিত যে আমার যে নতুন কোম্পানি, এইচআর কোম্পানি, ওটার নামই ইকাগাই এইচআর সলিউশনস। আচ্ছা 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 আচ্ছা, ইকাগাই। এবং অ্যালকেমিস্টের মতোই, অ্যালকেমিস্ট সবাই জানে, তবে মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি ইজ দ্য রবিন শর্মা বুক। হ্যাঁ, গতকাল আমি নাম এটা আমার লিডারশিপের জন্য এটা আমার ফেভারিট। হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড ইজি রিড। হ্যাঁ, মানে যেমন আমি আপনাকে বলি যে আমার সবচেয়ে প্রিয় বই তো হচ্ছে স্টিফেন কভের 7 হ্যাবিটস। এই 7 হ্যাবিটস পড়তে গিয়ে আমার মাথা ধরে যায় প্রত্যেকবার। সো এটা হচ্ছে মাথা ধরবে না, এটা রিল্যাক্স করতে পারবেন, বাট আপনাকে ভাবাবে, এটা পড়তে গেলে আপনার মাথা মুন্ডু সব ধরে যাবে, আপনি খাতা কলম নিয়ে বসতে হবে। বাট ইট ইজ দ্য গ্রেটেস্ট সেলফ হেল্প বুক দ্যাট হ্যাজ বিন এভার রিটেন। আর এছাড়া টিপিং পয়েন্ট আপনারা দেখলেনই,
এবং ওই যে পাওয়ার অফ হ্যাবিট, বিকজ আমরা মনে করি যে আপনি জীবনে একটু বড় হবেন বা ছোট থাকবেন, এটা আপনার ইন্টেলিজেন্স বা মায়ের পেট থেকে জন্ম নেওয়া জিনিয়াস বা ব্রিলিয়ান্স না, ইটস ইউর হ্যাবিট। হ্যাঁ, আপনি if you don't have the right habit and discipline, right friend circle, right way of doing things, you will become another case study of famous Bangladeshi musicians or cricketers jara onek hit but then nai 2 বছর পর পুরো gone, and you wonder যে ও কি হইলো, বাংলাদেশের নাম্বার 1 ছিল। সো এই হ্যাবিটটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ট্রেংথ ফাইন্ডার। আপনাকে আল্লাহ যদি আপনাকে মেসি বানায়, আপনি ক্রিকেট খেলতে আসেন না, আর সাকিব আল হাসান বানালে আপনি ফুটবল খেলতে যান না। সো মাস্ট নো হোয়াটস ইউর স্ট্রেংথ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে একটা বন্ধু গিফট করেছে, এখন এটা পড়তেছি, অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের গ্রিট। বেসিক্যালি আমি একটা টেড টকের ভিডিও দেখে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, বিকজ একটু আগে আমি এটা বলতেছিলাম, গ্রিট মানে পারসিস্টেন্স, লেগে থাকা, এটাই আরেকটা শব্দ হচ্ছে গ্রিট। তা আমার ওই ভিডিওর প্রতি ভালোবাসা দেখে ও আমাকে বইটা কিনে গিফট পাঠিয়ে দিছে। তো আই এম ভেরি হ্যাপি, থ্যাঙ্কফুল টু হার। তো এটা এখন পড়তেছি, বাট এটা আমি কন্টেন্ট না পড়েই জানি কি মানে লেখা, বাট আই এম লাভিং ইট, মানে রিডিং ইট। দ্য পাওয়ার অফ প্যাশন, কিন্তু খালি প্যাশন থাকলে হবে না, পারসিভিয়ারেন্সটা লাগবে, মানে লেগে থাকতে হবে। প্রতিদিন মনে হবে চাকরি ছেড়ে দেই, ব্যবসাটা বন্ধ করে, অনেক তো হয়েছে, বন্ধ করে কোথাও চলে যাই, বাট লেগে থাকতে হবে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ গাইস। থ্যাংক ইউ সো মাচ ডন ভাই, আমরা লিটারালি এনজয় করছি, এবং আমি খুবই মনে করি যে আমাদের অডিয়েন্স যারা ছিল তারা খুবই এনজয় করছে, এন্ড দে কুড লার্ন এ লট। সো আমরা আজকে শেষ করতেই হচ্ছে, আমাদের টাইম অলরেডি আমরা 15 মিনিট ওভার করে ফেলছি। তো ডন ভাই থ্যাংক ইউ, আপনাকে আমরা আবারও চাই ইনশাআল্লাহ সামনে কোনো এক পর্বে। তো কথা প্রকাশের কে আমরা ধন্যবাদ জানাই আমাদের এটাকে স্পন্সর করার জন্য, এবং একটু বলে দেন যেন এটা অবশ্যই অর্ডার। ডন সামদানি ভাইয়ের আনলিশ ইওর ট্রু পটেনশিয়াল ইউজার যারা আছেন তারা জানেন আজকে ডন ভাইয়ের নামে প্রোমো কোড ইউজ করে আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। সেই ডিসকাউন্ট অ্যাপ্লাই করে ডন ভাইয়ের বই কিনলে সবচেয়ে বেশি ভালো হয়, আই পার্সোনালি রিকমেন্ড। সো দর্শকদের সবাই ভালো থাকবেন, আপনাদের অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আমরা পেয়েছি। আর একটা ভাই যে নাফিউল বা এরকম নাম, উনি বারবার জিজ্ঞেস করেছিলেন, উনি প্রথমে অ্যান্সার করেছিলেন, হ্যাঁ আমরা ট্র্যাক করেছি, আপনি প্রথমে অ্যান্সার করেছিলেন ওই যে চিন্তার ঘটনাটা। সো আপনারা সবাই ভালো থাকেন, সবাই আমরা খুব ভালো সেলসম্যান হই, এবং সেলস ইজ এ ভেরি এথিক্যাল প্রফেশন। সো আমরা যদি সেলসের আর্টটা শিখি, উই ক্যান মেক ইট মোর এথিক্যাল, মোর সায়েন্টিফিক, এন্ড উই ক্যান ব্রিং মোর রেজাল্ট, মোর হ্যাপিনেস। তো সবার লাইফ হ্যাপিনেসে ভরে যাক। সবার জন্য অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, গুড নাইট।